Ganjan. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিরাগের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন অল্টো গাড়িটা কেনার আগেই সৃজা অভিকে বলেছিল আগেই ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিংটা শিখে নিতে। আজ তাহলে ড্রাইভারের পেছনে হাজার হাজার টাকা খরচা হতো না। তেলের টাকা জোগাড় করতেই মাসের শেষে নাভিশ্বাস উঠে যায়। সেখানে মাসের শেষে কড়কড়ে নোটগুলো গুনে উত্তমদাকে দিয়ে দিতে বড় গায়ে লাগে। অভি বা সৃজা দুজনের কেউই চালাতে শেখেনি, তবে মাসখানেক হলো একটা সেন্টারে ভর্তি হয়েছে। হাত পা নাড়াতে শিখলেও নিজে চালানোর মতো শিখতে এখনো অনেক দেরি। অফিসে এখনো দুজনে মেট্রোতেই যায়। উত্তম গাড়িটা নিয়ে মূলত অভির মায়ের কাছেই সবসময় থাকে। ওরই এধার ওধার যাওয়ার জন্য এখন একমাত্র অবলম্বন হয়ে উঠেছে ওই একরত্তি গাড়িটা। আর সপ্তাহের শেষে তাতে অধিকার জমায় সৃজা আর অভি। অভি ছাড়া সৃজার পৃথিবীতে আর কেউ নেই। জলপাইগুড়িতে মামার বাড়িতে মানুষ, কলকাতায় এসেছিল কলেজে পড়তে। জার্নালিজমের সেই ব্যাচেই আলাপ হয় অভির সঙ্গে। প্রথম থেকেই অভিকে যে খুব ভালো লেগেছিল সৃজার এমনটা নয়। ছেলেটা ওভার স্মার্ট দেখাতে চাইতো নিজেকে, আর এই ধরনের বাড়তি কেতা মোটেও সহ্য করতে পারে না সৃজা। কিন্তু মনে দাগ কাটে অন্য জায়গায়। মানুষটার সৎ চরিত্র আর পরিচ্ছন্ন ভাবমূর্তি বিশেষভাবে নজর কেড়েছিল ওর। ও বুঝতে পেরেছিল এ এমন একটা মানুষ যাকে নিয়ে একটা জীবন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। দায়িত্ববোধ অত্যন্ত বেশি, পড়াশোনায় তুখর, তাই ভবিষ্যতও যে মোটামুটি সুনিশ্চিত সেটা আর বলে দিতে হয় না। সেকেন্ড ইয়ারে পড়তেই ছোট একটা গ্রাউন্ড চ্যানেলে ইন্টার্ন শুরু করলো, সাথে গড়িয়াহাটের একটা ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স। কলেজ শেষ করেই চাকরি পেয়ে গেল এক প্রথম সারির বাংলা দৈনিকে। ওদের প্রেম যদিও তখন 2 বছরের গণ্ডি পার করে ফেলেছে, কিন্তু এই সব কিছুর থেকে সৃজা যেটাতে বেশি জড়িয়ে পড়েছিল তা হলো অভির বিজয়গড়ের বাড়িতে গিয়ে। ওর মা সত্যি অসাধারণ। অভির বাবা মারা যান তখন ওর মাত্র 4 বছর বয়স। আর্মিতে ছিলেন ভদ্রলোক। আর্মি ক্যাম্পেই একটা শত্রু পরোক্ষের ফায়ারিংয়ে মারা যান। তার মৃত্যুর পর ব্যাংকে চাকরি পান অভির মা। সেই থেকেই একদিকে ওই দুধের শিশু, একদিকে চাকরি, অন্যদিকে পুরো সংসারকে একার হাতে বয়ে নিয়ে গেছেন ভদ্রমহিলা। কোনোদিনও কারোর কাছে কোনো অভিযোগ করেননি। ওকে দেখেই কেমন অদ্ভুত সম্ভ্রমে ওর পায়ে হাত চলে গিয়েছিল সৃজার। ভদ্রমহিলা কাঁধ দুটো শক্ত করে ধরে বলেছিলেন, মাথা তার সামনেই নিচু করবে যার সামনে আপনা থেকে নিচু হয়ে যায়। ধরুন এই ক্ষেত্রেও যদি সেটাই হয় মা। এটুকুও কিছু না ভেবে শ্রদ্ধায় তাকে প্রথমবার মা বলে ডেকেছিল সৃজা। এক অদ্ভুত স্নেহের হাতে তাকে জড়িয়ে ধরেছিলেন অভির মা। তারপর আর আগে পিছে কোনো চিন্তা করেনি সৃজা। ওদের সম্পর্ক এবং পরিণতির গাড়ি অনুকূল পথে তরতর করে এগিয়ে গিয়েছিল। সৃজাদের ড্রাইভার উত্তম মানুষটা বড় অদ্ভুত। তার শরীরের কোথাও দৈন্যতা বা স্বল্প শিক্ষার ছোঁয়া মাত্র নেই। সাধারণভাবে এক নজর তাকে দেখলে বোঝা মুশকিল তিনি অন্য কারোর গাড়ি চালানোর চাকরি করেন। সারা সপ্তাহে প্রতিটা ঘন্টা
যে ভদ্রমহিলার সঙ্গে তিনি জুড়ে থাকেন তিনিও উত্তমকে ভালোবাসেন নিজের সন্তানের মতো। সবসময় বলেন, উত্তম আমার সারথি, গাড়ি কিনলেই তো হয় না, আমার আসল অবলম্বন হলো উত্তম। উত্তম শুধু মুচকি হাসেন। অদ্ভুত এক পরিণত বুদ্ধির ছাপ তার হাসিতে। হঠাৎ মনে হয় যেন ছদ্মবেশে ড্রাইভারি করছেন। আসল পরিচয় সম্পূর্ণ অন্য। সৃজার প্রচণ্ড কৌতূহল মানুষটার প্রতি। সুযোগ পেলেই একা বেরোতে চায় লোকটার সাথে, আর এত ঝরঝরে বাংলায় তীব্র রুচিশীল ভঙ্গিতে কথা বলেন যেন লোকের ভালো লাগতে বাধ্য। মেয়েদের তো বটেই। ঘন কালো মাথার চুল একদম পরিমাপ করে ছাঁটা, টুকটুকে ফর্সা মুখে, উঁচু নাক এবং মাঝারি গড়নের চোখ। নাকের ওপর একটা রিমলেস চশমা। শরীরের গঠন যে ভীষণ ব্যায়াম করা স্বাস্থ্যবানের মতো তা নয়, তবুও যেন ভীষণ শক্তিশালী। 6 ফুটের কাছাকাছি লম্বা। কোনোদিন উচ্চতা মেপে না দেখলেও সৃজা এটা বুঝতে পারে, কারণ অভির উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। আর এই ভদ্রলোক অভির থেকে কিছুটা হলেও লম্বা। পরনে সব সময় হালকা রঙের শার্ট এবং গাঢ় কালচে রঙের প্যান্ট। অর্থাৎ একজন অভিজাত উচ্চ শিক্ষিত মানুষের রুচির প্রতিটা চিহ্ন এই বাড়ির ড্রাইভারের মধ্যে বিদ্যমান। জিজ্ঞাসা করলে বলেন তার বাড়ি লক্ষ্মীকান্তপুরে, কিন্তু তাকে দেখে কখনো তা মনে হয় না। মনে হয় যেন দক্ষিণ কলকাতার ভূমিপুত্র। অফিসের ডে অফ থাকলে এই মানুষটার রহস্য উদ্ঘাটন করতে গাড়িতে একা বেরিয়ে পড়ে সৃজা। মাঝে মাঝেই ডান দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে চালকের দিকে, কিন্তু উত্তম ভাবলেশহীনভাবে শুধু গাড়ির স্টিয়ারিংই ধরে থাকেন। মাঝে মাঝে অদ্ভুত এক অর্থবহ হাসি হেসে সৃজার দিকে তাকান, যার অর্থ বোধহয়, আপনি তো দৃষ্টির মাধ্যমে একটা অপরিচিত মানুষকে ক্রমশ চিনে ওঠার চেষ্টা করছেন, সেটা অতটা সোজা হবে না। উত্তমের দৃষ্টির অর্থটা বুঝতে পেরে বারে বারে চমকে ওঠে সৃজা। সারা শরীরে কি যেন একটা ঝড় তুলে যায় ওই রহস্য ঘেরা দুটো চোখ। আজ ওরা চলেছে মহিম কাকুর বাড়ি। ভদ্রলোক হঠাৎ গতকাল রাত্রে আত্মহত্যা করেছেন। পোস্টমর্টেমের পর আজ ভোররাত্রিরে দেহ আসার কথা। মহিম কাকু মানে ইউকো ব্যাংকের রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মহিম হালদার, অভির মায়ের অনেক দিনের বন্ধু। হয়তো বন্ধু না বলে বিশেষ বন্ধুও বলা যেতে পারে। অনেকবার তিনি অভির মাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু শুধুমাত্র অভির মুখের দিকে তাকিয়ে তার মা সেই প্রস্তাবে রাজি হননি। কিন্তু মহিম এবং অভির মায়ের সম্পর্ক অটুট থেকেছে সারা জীবন। আজ যখন বিজয়গড়ের বাড়ি ছেড়ে অভি বাঁশদ্রোণীর ফ্ল্যাটে থাকে, তখন ওই বৃদ্ধার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী মহিম কাকু। অভি অবশ্য বাড়ি ছেড়ে চলে গেছে অনেকটা মায়ের জন্যই। তার মাই একটু ব্যক্তিগত পরিসর চেয়েছিলেন। সারা জীবন ছেলেকে একা বুক দিয়ে আগলে বড় করে, প্রাপ্তবয়স্ক করে, স্বয়ং সম্পূর্ণ করে। তারপর তিনি তাকে একাই ছেড়ে দিতে চেয়েছিলেন পৃথিবীর জঙ্গলে, ঠিক যেমন করে বাঘিনী তার শাবকদের ছেড়ে দেয়। কিন্তু অভি ও তার মায়ের এই বিচ্ছেদ যে শূন্যতা, তা অভি নিজে যতটা অনুভব করে তার মা ততটা অনুভব করেন না, কারণ তার নিঃসঙ্গ জীবনের অনেকটা জুড়ে মহিম হালদার আছেন, ছিলেন। বালিগঞ্জ সার্কুলার রোডে মহিম কাকুর বাড়ি। এর আগে সৃজা কখনো আসেনি, তবে উত্তম অনেকবার এসেছেন, কারণ গায়ত্রী মানে অভির মাকে নিয়ে আসতে হয়েছে। তিনি অনেকবারই এসেছেন অকৃতদার এই মানুষটার বাড়িতে। বালিগঞ্জের বাড়িটা কেমন ছমছমে, একটা চিপচিপে দোতলা বাড়ি, চারিদিকে দেবদারু গাছে ঘেরা। দুটো বিশাল ইউক্যালিপটাস গাছ আছে বাড়িটার পেছনে। এমনিতেই সেখানে আলো কম ঢোকে, তার উপর সেই দিন সকাল থেকে মেঘ ও বৃষ্টির যেন প্রতিযোগিতা চলছে। সৃজার মন
ভীষণ ভারী হয়ে গিয়েছিল। উত্তম ভেতরে এলেন না, গাড়ি নিয়ে বাইরেই রইলেন। লোহার কোলাপসিবল গেট পেরিয়ে কাঠের মোটা দরজা ঠেলে এগিয়ে গেল সৃজা একাই। পাখার সিলিং থেকে দড়ি বেঁধে পা দিয়ে বিছানার উপর রাখা ফাইবারের টুলটাকে ঠেলে আত্মহত্যা করেছেন। কারণ জীবনের নিঃসঙ্গতা তার কাছে ভয়াবহ হয়ে উঠছিল। সুইসাইড নোট পাওয়া যায় খাটের পাশের স্টাডি টেবিলের ওপরেই। সবকিছু যেন হাতের কাছে গোছানো। সেখানে পৌঁছানোর প্রায় 1.5 ঘন্টা বাদে অভি এলো। অফিসে ওভারটাইম চলছে, তাই সৃজার সাথে আসতে পারেনি। মাঝরাতে দেহ আসার পর দাহকার্য সম্পন্ন করে ওরা যখন প্রিন্সেপ ঘাটে নাভি বিসর্জন করতে গেল, তখন মাউন্ট পুলিশের পোলো গ্রাউন্ডের গাছগুলোর ওপর থেকে সূর্য জ্বলজ্বল করছে। চা খাবেন তো স্যার? ম্যাডাম বেরোলে তো শুধু চায়ের জন্যই 2-3 বার দাঁড় করাতে হয়। ফিরতি পথে গাড়িতে ওঠার আগে উত্তম বললেন, হ্যাঁ তা খাবো। ছোট্ট উত্তর দেয় অভি। ক্লান্ত গলায় সৃজা বলল, আর প্লিজ আজকে বনানী দিকে বারণ করে দাও না গো, আমি আর পারছি না আজকে। বলতে হবে না, আগেই করে দিয়েছি। সৃজার কাঁধে হাত রেখে বলল অভি। চায়ের দোকান থেকে গঙ্গার দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে উত্তম। অভির পাশে দাঁড়িয়েও সৃজার চোখ তার দিকে। কোন রহস্য যে তাকে অদৃশ্য হাতছানিতে ডাকছে তা সৃজা নিজেও জানে না। মহিমের মৃত্যুর পরবর্তী পুরো দায়িত্বটা অবধারিতভাবে এসে চাপে অভি, সৃজা এবং গায়ত্রী দেবীর ওপর। একজন রান্নার লোক, বাগানের লোক, ড্রাইভার এবং সব সময়ের কাজের লোক ছাড়া মহিম হালদারে আর কেউ ছিল না। ড্রাইভার জানকীনাথ মালিকের মৃত্যুর পরে কাটাপুকুর যাওয়া এবং তার পরবর্তী সব দায়িত্ব নিলেও তিনি সংসারের কেউ নন। মহিমের আপনজন বলতে সকলের আগে এগিয়ে এসেছে অভি এবং সৃজাই। মনে হয়েছিল নাভি বিসর্জনেই হয়তো সবকিছু শেষ হবে, কিন্তু বাস্তবে জল গড়িয়ে নিয়ে চলল পোস্টমর্টেম রিপোর্ট, যেখানে পরিষ্কার লেখা দড়িতে গলায় ফাঁস লেগে মহিম হালদারের মৃত্যু হয়নি। তার মৃত্যুর কারণ প্যারাকোয়েট ডিক্লোরাইড, যা দড়িতে ঝোলানোর আগেই তার শরীরে প্রবেশ করানো হয়েছে। ঘরের বেডসাইড টেবিলের পাশে রাখা চায়ের কাপ ডিশ আর একটা মেরি বিস্কুট ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক নিয়ে গিয়েছিল, আর সেইগুলো থেকেই বিষের অস্তিত্ব আবিষ্কার হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষটাকে খুন করল কে? ভৃত্যস্থানীয়দের অবিশ্বাস করার কোনো কারণ পাওয়া যায়নি, যদিও জেরা প্রায় সকলকেই করা হয়েছে। গায়ত্রীর বিজয়গড়ের বাড়িতে গিয়েও পুলিশ জেরা করেছে। অভি, সৃজা, এমনকি উত্তমও বাদ যায়নি জেরার থেকে, কিন্তু কারোর জবানবন্দিতেই কোনো অসঙ্গতি পাওয়া যায়নি এক ছিটে। পুলিশের লোক চলে গেলে পরে গায়ত্রী বললেন, তুমি কয়েকদিন অভির কাছে চলে যাও উত্তম, আমি কয়েকদিন এখন আর কোথাও বেরোবো না। আপনার কি শরীর খারাপ করছে মা? কিছুটা আতঙ্কিত হয়ে উঠল সৃজা, কারণ দীর্ঘ 30 বছরের ওপর মহিমের সঙ্গে গায়ত্রীর সম্পর্ক। হঠাৎ করে মহিমের এই মৃত্যু মেনে নেওয়া গায়ত্রীর পক্ষে প্রচণ্ডই কষ্টকর। কিন্তু গায়ত্রী খুব মৃদু স্বরে বললেন, এই বয়সে শরীর বছরে 6 মাস খারাপই থাকে, ওই নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করো না। উত্তম ওখানে থাকলে তোমার গাড়িটা ব্যবহার করতে পারবে, এখানে থাকলে তো পড়েই থাকবে। রাতের খাওয়া দাওয়া করে ওরা বিজয়গড় থেকে বাঁশদ্রোণীতে ফিরে এলো। পর 3 দিনের এই ধকলে ক্লান্তিতে অসাড় হয়ে ঘুমিয়ে পড়ল অভি। শুধু কিছুতেই ঘুম আসছে না সৃজার। সিকিউরিটিদের পাশে একটা ড্রাইভারের থাকার জায়গা। উত্তম আগেও এখানে বেশ কিছুদিন থেকেছে, জিনিসপত্র তার সেখানে গোছানোই আছে। সব ফ্ল্যাটের আলো নিভে যাওয়ার পর উত্তম চৌকির ওপর একটা বই নিয়ে বসল। গল্পের বই, পুলম্যানের দ্য ব্রোকেন ব্রিজ। গত 3 দিন ধরে বৃষ্টির এতটুকু বিরাম নেই।
রাতের থেকে বৃষ্টির তোড় যেন আরো বাড়ল। এক মনে বই পড়ে চলেছে উত্তম। চৌকির পাশেই কাঠের টেবিলে রাখা তার পিঠের ব্যাগ, ওই ব্যাগটাই তার সব সময়ের সঙ্গী। বিছানা থেকে উঠে জানালার কাছে এলো সৃজা। বাইরের ছাতিম গাছটাকে নাগারে আক্রমণ করে চলেছে মুষলধারার বৃষ্টি। বৃষ্টির তোড়ে বাইরেটা সাদা লাগছে এখন। রাস্তার আলোগুলোর সামনে দিয়ে মায়াবী তীরের মতো জলের ধারা নেমে আসছে। ঘরের ভেতর রীতিমতো বিরক্তিকরভাবে নাক ডাকছে অভি। খুব হতাশভাবে তার দিকে একবার তাকিয়ে আবার বাইরে তাকালো সৃজা। হঠাৎ তার নজর গেল গ্যারেজের দিকে। সমস্ত অ্যাপার্টমেন্টে ঘুটঘুটে অন্ধকার। কোনো এক অলিক কারণে আজকে বাউন্ডারির ওয়ালের আলোগুলোও জ্বলছে না, কিন্তু সিকিউরিটি রুমের পাশে ড্রাইভারের ঘরে আলো জ্বলছে। বছরে বেশিরভাগ সময় ওই ঘরটা বন্ধই থাকে, কারণ উত্তম থাকে গায়ত্রীর কাছে বিজয়গড়ে। সৃজার কৌতূহল যেন মাত্রা ছাড়িয়ে গেল। সে ভাবল রাত প্রায় 2:30 বেজে গেছে, অথচ এখনো লোকটা কি করছে আলো জ্বালিয়ে। আজ এই অদ্ভুত লোকটার রহস্য তাকে উদ্ধার করতেই হবে। খুব ধীরে ধীরে দরজা খুলে গ্যারেজের দিকে গেল সৃজা। নিশতি রাতে একটাও কুকুর ডাকছে না, কোথাও কোনো জনপ্রাণীর শব্দ নেই। পুরো প্রকৃতি জুড়ে শুধু বৃষ্টির শব্দ। আর অনেকক্ষণ বাদে বাদে এক হাতটা মাঝরাতের মাল বোঝাই লরি চলে যাচ্ছে রাস্তায় নিস্তব্ধতা ভেদ করে। ড্রাইভারের ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করা নেই, সামান্য ঠেলা দিতেই সেটা খুলে গেল। চমকে উঠল উত্তম, কিন্তু আবার পর মুহূর্তেই নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, ম্যাডাম কি এত রাত্রে কোথাও বেরোবেন নাকি? গাড়ি বের করবো? আমি কোথাও বেরোবো কিনা সেটা তো পরের ব্যাপার। আপনি আগে বলুন, এত রাত জেগে আপনি কি করছেন? আমি তো একটু বই পড়ছিলাম। কিন্তু সেটা দেখাতে গিয়েই ধরা পড়ে গেল উত্তম, কারণ বইটা বিংশ শতাব্দীর সেরা ব্রিটিশ সাহিত্যের অন্যতম একটা পিস। আপনি পুলম্যান পড়েন? সৃজা বইটা হাতে তুলে নিতেই কোনো রকমে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকলো উত্তম, কিন্তু সৃজা একেবারে নিজের পেছনে লুকিয়ে নিল বইটাকে। উত্তমকে বাধ্য হয়ে তাকে চাপটে ধরতে হলো, আর প্রথমবার উত্তমের তীব্র আলিঙ্গন অনুভব করল সৃজা। অভির সঙ্গে দাম্পত্য জীবনের শুষ্ক মরুভূমিতে এ যেন আরেক নববাড়িধারা। উত্তম ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে শুরু করল সৃজার সঙ্গে। চুল, মাথা, কাঁধ বর্ষার জলে অনেকটা ভিজে গেছে সৃজার। গাঢ় খয়েরি পাতলা হাউস কোটটা অনেক জায়গায় ভেজা, বক্ষ বিভাজিকা স্পষ্ট। তার সঙ্গে এক অদ্ভুত মাদকীয় সুগন্ধ সৃজার শরীরে। দুজনের কেউই আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। এইটুকু মেঘ যখন তখন আসছে বারান্দাতে, একটুখানি পরশ রাখো আজকে আমার হাতে। নাইবা পেলাম রূপকথার ওই অচিন্তে বান্তর। বেহিসাবের বাঁধ ভাঙা হোক আজকে তোমার ঘর। বাইরের বৃষ্টি যেন আজ দুজনের মনের কথা বলছে। উত্তমের চৌকিতে শোয়া অবস্থাতেই টেবিলের পাশে সৃজার চোখ গেল। ব্যাগের খাপে ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখে আঁতকে উঠল, কিন্তু মুখে কোনো শব্দ করল না। উত্তম টের পেয়ে গেলে মুশকিল। উত্তম যেন এতক্ষণে কেমন একটা ঘোরের মধ্যে ছিল। হঠাৎ সেটা কেটে যেতেই ঝটকা দিয়ে সে উঠে বসে, গিয়ে দাঁড়ায় সারি করে রাখা 3টে লোহার ট্রাঙ্কের সামনে। যেন সৃজার দিকে তাকাতে ভীষণ অসুবিধা হচ্ছিল। যা হলো সেটা নিয়ন্ত্রণ করার সাধ্য তার ছিল না। এটা ভেবেই সে ভীষণ রকম হীনমন্যতায় ভুগতে শুরু করল। তার চোখ যেন অন্য কোনো দিকে নিবদ্ধ হতে চাইছিল। সৃজার দিকে তাকাতে এমন এক তীব্র ব্যথা অনুভব হচ্ছিল যা প্রকাশ করার নয়। আর সৃজা যেন এখনো খুঁজে চলেছে কিছু। যে মানুষটার সঙ্গে সব থেকে কাছাকাছি সময় কাটিয়েছে এই মুহূর্তটায়, তাকে যেন এখনো বুঝতে পারিনি অনেকটাই। অদ্ভুত এক বৈপরীত্য কাজ করে মানুষটার মধ্যে। আদরের সময় এক মুহূর্ত
সে হয়ে ওঠে আদিম, হিংস্র, পাশবিক। আবার পর মুহূর্তে যেন ঝিনুকের খোলসের মতো যত্নশীল। সৃজার বুকে ঘাড়ে যে গভীর আঁচড় ও কালো দাগ সৃষ্টি হয়েছে, তার থেকেও গভীরতর সুখ যেন সারা শরীর জুড়ে প্লাবন তুলে চলেছে। সৃজা যেন এক আদিম পুরুষের গুহায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম সুখের আস্বাদ এই গোত্রহীন বর্ণপ্লাবিত রাতে পেয়েছে। তার পোশাক এখনো অগোছালো, তার চুল এক সক্ষম চাঞ্চল্যতায় সারা মুখের ওপর বৃষ্টির ধারার মতো ছড়িয়ে পড়েছে। অশ্রু যেন কোনো আনন্দের অনাদি থেকে নিজের স্মৃতি রচনা করে এখন শুকিয়ে গেছে। সৃজা স্মরণ করতে পারে না অভি শেষ কবে তাকে এইভাবে স্পর্শ করেছে। তাদের দুজনের দাম্পত্যে সবকিছুই যেন অ্যালার্মের মাধ্যমে চলে। কোথাও জানালা খোলা, একচিটে বৃষ্টির ঝাপটা নেই। আজ এই মানুষটা যদি আকস্মিক এই দুর্ঘটনা না ঘটাতো, তাহলে সৃজা যেন নিজের যৌবনের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল। তার আকর্ষণ যেন আজও কোনো পুরুষকে কামনায় অস্থির করে তুলতে পারে। অবির প্রতিদিনের সীমিত অধিকারবোধ সেই বিশ্বাসের ওপর চড়া ফেলে দিচ্ছিল। আজ এক মুহূর্তে সব বাঁধ ভেঙে গেছে। অভির বউ নয়, আজ উত্তরবঙ্গের সৃজা প্রতিটা বৃষ্টির ফোঁটায় নিজেকে অনুভব করছে। যদিও বৃষ্টি ততক্ষণে থেমে গিয়েছে, বোধহয় রাতের জমাট কালো ফিকে গোলাপিও হতে শুরু করেছে। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কেন? হাতের সামনে আমার শরীরটা এনে দিয়েছি বলে? শরীর তো আর কয়েক ঘন্টা বাদে জলে ধুয়ে যাবে, কিন্তু এই বিশ্বাস। বিশ্বাস? কে বললো আপনাকে আমি বিশ্বাস করি? উত্তম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুঝতে পারল এতটা এগিয়ে যাওয়া তার পক্ষে এক চরম অনাধিকার প্রবেশ। ম্যাডাম আসাবধানী হলেও তার নিজের সাবধান হওয়া উচিত ছিল। খুব মৃদু স্বরে বলল, ম্যাডাম। শাট আপ! আর কোনোদিন ওই সম্বোধন করবে না আমাকে। আমি একটা খেলার সামগ্রী, তাই না? জাস্ট একটা খেলার সামগ্রী। হ্যাঁ, নিজের উত্তেজনার মুহূর্তে এক অনুভূতির সুখ নিয়ে মুহূর্তে ফেলে দিচ্ছ চরম শূন্যতায়। হ্যাঁ, তুমি কি মানুষ? তুমি কি মানুষ? ঝরঝর করে কেঁদে ফেলল সৃজা। আমি অন্য কিছু বলে কি করে ডাকবো? সকলে আছেন, তারা কি ভাববেন? আমি সামান্য ড্রাইভার। চুপ করো, আর কোনোদিনও নিজেকে ড্রাইভার বলবে না তুমি। সৃজা এতক্ষণে চাপটে ধরল উত্তমকে, কিন্তু পর মুহূর্তেই তার মনে আরেকটা প্রশ্ন উকি দিল। কিন্তু তোমার ব্যাগে ওই ইনজেকশনের সিরিঞ্জটা? ওটা 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 আমার ডায়াবেটিসের জন্য, ইনসুলিন। কেন যে আমতা আমতা করে উঠল উত্তম। সৃজা কোনো দিন তাকে ডায়াবেটিসের ওষুধ খেতে দেখেনি। কোনো দিন খাবার খাওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো সময়ও উল্লেখও শোনেনি উত্তমের ব্লাড সুগারের। আর ইনসুলিনের সিরিঞ্জ ও খুব ভালো মতো চেনে, কিন্তু সেই মুহূর্তে উত্তমের কথার কোনো উত্তর দিল না। দুজনেরই সম্বিত ফিরল যখন ভোরের প্রথম কাক ডেকে উঠল। উত্তমের ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো সৃজা। মোহের কুয়াশা কেটে তার এখন বাস্তব বোধ জেগে উঠেছে। আর কিছুক্ষণ পরে অ্যাপার্টমেন্টের সবাই জেগে যাবে। দুধওয়ালা থেকে কাগজওয়ালা, ভোরের মানুষেরা সবাই বেরিয়ে পড়বে রাস্তায়। তার আগেই তাই এই দুঃসাহসের কুঁড়ে ঘর থেকে তাকে বেরিয়ে পড়তে হবে। ড্রাইভারের ঘরটা পেরিয়ে বি ব্লকে ঢুকলো সৃজা। একবার দ্রুত জরিপ করে নিল সেকেন্ড ফ্লোরের ব্যালকনিটা। অভি যদিও 8টার আগে ঘুম থেকে ওঠে না, তাই অন্ধকারে নিজেকে ঢেকেই সে লিফটের দরজা অব্দি চলে এলো। শুধু জানতে পারল না ব্যালকনি নয়, পশ্চিমের জানলা থেকে তার দিকে তাকিয়ে আছে অভি। অভি সেই দিন গাড়ি নিয়ে অফিসে গেল না। 3 দিনের চরম ক্লান্তি ও অফিস বিরতির পর কাজের প্রথম দিনে
অভি সৃজাকে বলল, আমার হাওড়ার দিকে একটা অ্যাসাইনমেন্ট আছে, আমি ক্যাবে যাওয়াই প্রেফার করব। তুই বরং গাড়িটা নিয়ে চলে যা। সৃজা কোনো উত্তর দেওয়ার অবকাশ পেল না, কিন্তু ও যেন ঠিক এই পরিসরটাই চাইছিল। ব্রেকফাস্টের সময় থেকে আজ ও অভিকে লক্ষ্য করছে। বাইরের মেঘলা প্রকৃতি যেমন ছুটে চলা বাস রাস্তাটাকে মন খারাপের অশ্রু দিয়ে কালচে করে দিয়েছে, বড় বটগাছটার গাঢ় সবুজ পাতাগুলো মেঘের দাপটে যেমন কালচে হয়ে গেছে, ঠিক তেমনই যেন আজ কালচে লাগছে অভি ও সৃজার এত বছরের সম্পর্ক। কি একটা অদ্ভুত আকুতি সৃজার মুখের সামনে এসে কুণ্ডলি পাকিয়ে রয়েছে। অভির দিকে তাকাতে আজ ওর ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো আয়নার সামনেও আজকে নিজেকে দাঁড় করাতে পারবে না সৃজা, কিন্তু এই পুরো অস্বস্তিটাই সৃজার দিক থেকে। অভি যেন সকাল থেকেই একটু বেশি প্রাণোচ্ছল, কথা বেশি বলছে, বেশি আনন্দ প্রকাশ করছে, বেশি হাসছে, কারণে অকারণে সৃজাকে জড়িয়ে ধরছে। সকাল থেকেই চুমুই খেলো প্রায় 3 বার, যেন ভোর রাতের নিজের স্ত্রীর ওই অভিসারের দৃশ্যটা কোনো স্বপ্ন ছিল। বারবার ভুলে যেতে চেয়েও মন থেকে সেই দৃশ্যটা বার করতে পারছিল না। সম্পূর্ণ চোরের মতো কেমন চারিদিকে জরিপ করে সৃজা বিল্ডিংয়ে ঢুকলো। যতবার করে সেই দৃশ্যকল্পটা অবচেতনে আসছে, সারা শরীর শিউরে উঠছে অভির। এই সব কিছুর জন্য একটা মানুষই দায়ী, ওই একটা মানুষই আজ পুরুষ হিসাবে অভির থেকে উৎকৃষ্ট হয়ে ধরা দিয়েছে সৃজার কাছে। ওই একটা মানুষই বৃত্তস্থানীয় ছদ্মবেশে আজ অভির অন্তর্মহলে থাবা বসিয়েছে। তাই কখনো কর্নফ্লেক্সের বাটিতে চামচ দিয়ে শব্দ তুলে, কখনো বাথরুমে চিৎকার করে গান গেয়ে, কখনো কারণে অকারণে বউকে জড়িয়ে ধরে নিজের অস্বাভাবিকতা কাটাতে চেয়েছে। কিন্তু যতবার সৃজার ঘাড় ও বুকের কাছে কালশিটেটা দেখতে পেয়েছে, ততবার করে তার মাথার রক্ত টকবক করে ফুটে উঠেছে। অভি জানে না কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। সৃজা ভেবেছিল উত্তম নিশ্চয়ই তার সঙ্গে খুব আন্তরিক ব্যবহার করবে। ভোর রাতের ওই অন্তরঙ্গ মুহূর্তের পর আর কোনো আপডাল হয়তো থাকবে না। হয়তো ড্রাইভার নয়, সব থেকে কাছের মানুষটা হয়েই আজ সৃজার পাশে বসবে। গাড়িটা দাঁড়িয়ে আছে গ্যারেজের B3 ব্লকে। বোঝাই যাচ্ছে ছোট্ট গাড়িটা সম্পূর্ণ প্রস্তুত আজ সপ্তাহের প্রথম দিনের ব্যস্ত ভিজে কলকাতার রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য। উত্তম আগে থেকেই উঠে বসে রয়েছে গাড়িতে। সৃজা পাশের সিটে গিয়ে বসল। সিট বেল্টটা লাগাতে গিয়ে উত্তমের দিকে তাকিয়ে আটকে উঠল, কারণ উত্তমের মাথাটা সিটের পেছনে হেলে রয়েছে। মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে বাইরের দিকে। ডান হাতের খোলা তালুতে তখনও ঝুলছে ইঞ্জেকশনের সিরিঞ্জটা। ড্যাশবোর্ডের উপর রাখা একটা চিঠি, হাতে লেখা নয়, ছাপানো। না না না, চিঠি নয়, এটা তো একটা কবিতা। কখনো পাবো না জানি, তবু তুমি জানো আজ বৃষ্টিটা আমাদের কতখানি। যদি পারো তবে মনে রেখে দিও, প্রিয় নাই নই, প্রয়োজনীয়। দেখো না আজকে ম্যাডাম বলিনি, চাপা বেদনার জ্বালায় জ্বলিনি, প্রিয়া বলে ডাকি আজ শেষবার। আজ পথ চলা হলো শেষ তার, ওই সে গাছের ওপরে আজকে অসীমের হাতছানি, তোমায় পাবো না জানি। কাঁদবে না চিৎকার করবে, নাকি সকলকে ডাকবে, নাকি এখনই ছুটে গাড়ি থেকে নেমে পালিয়ে যাবে, ভেবে পেল না সৃজা। পাথরের মতো বসে থাকতে থাকতেই বুঝতে পারল সারা শরীরটা ঠকঠক করে কাঁপছে। জ্বর, বেদনা নাকি ভয়? গাড়িতে বসে থাকতে থাকতে সৃজা কেমন যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। তার হাত পা সারা শরীর সবটাই অবশ হয়ে আসতে শুরু করলো ধীরে ধীরে। সৃজা বুঝতে পারল শুধুমাত্র
ঘটনার আকস্মিকতায় তার স্নায়ু শিথিল হয়ে যাচ্ছে না। গাড়ির মধ্যে তীব্র সুগন্ধযুক্ত কোনো একটা কেমিক্যাল স্প্রে করা হয়েছে। আর তখনই তার সন্দেহ দানা বাঁধতে থাকে, উত্তম আদেও নিজের ইচ্ছায় আত্মহত্যা করেছে কিনা। কারণ কেউ যদি স্বেচ্ছায় আত্মহত্যা করে তাহলে সে কেন আবার গাড়ির মধ্যে অবচেতন করার মতো কেমিক্যাল ছড়িয়ে রাখতে যাবে? তবে কি উত্তম খুন হয়েছে? ওর মতো নির্বিবাদী ভদ্র একজন মানুষকে গাড়ি বা খুন করার প্রয়োজন হতে পারে? হাত পা অবশ হওয়ার সাথে সাথে এবার দরদর করে ঘামতে থাকে সৃজা। এই ছোট গাড়িটাই এখন সব থেকে বড় মৃত্যুকূপ। কত স্বপ্নের লালন করা এই গাড়িটা আজ একটা হত্যাকুণ্ডতে পরিণত হয়েছে। একে তো একজন জলজ্যান্ত মানুষ তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে, তার উপর সারা গাড়িতে এই অদ্ভুত গন্ধ। সৃজা আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির দরজা খুলতে গেল, কিন্তু দরজা কিছুতেই খুলছে না। লক খুলে গেলেও ঠেলে খুলতে পারছে না দরজা। মনে হচ্ছে কেউ বাইরে থেকে দরজার পাল্লাটা ঠেলে ধরে রয়েছে, অথচ বাইরে কেউ নেই। তবে কি সবটাই সৃজার মনের ভুল? আসলে কেউ নেই গাড়ির বাইরে। ঠিক কতক্ষণ দরজা নিয়ে এমন ধস্তাধস্তি চলল সৃজা বুঝতে পারল না, কারণ অজ্ঞান হয়ে সে লুটিয়ে পড়ল সিটের মধ্যে। জানে না কোন অন্ধকার ক্রমশ ঘনিয়ে উঠছে সেদিনের সেই মেঘলা দিনে। গোটা গ্যারেজে তখন একটাও লোক নেই। তার মধ্যে পড়ে রয়েছে ছোট অল্টো গাড়িটার মধ্যে একটা মৃতদেহ এবং অচেতন এক মহিলা। দারোয়ানরাও যে ঠিক কোথায় গেল বোঝা মুশকিল। হঠাৎ বৃষ্টির তোড় বাড়তে শুরু করল। গ্যারেজের বাইরের পুরো প্রকৃতি বৃষ্টির ঝাপটার তেজে সাদা হয়ে গেল। এখনো অ্যাপার্টমেন্টের কেউ টের পায়নি গ্যারেজে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সৃজার জ্ঞান ফিরল যখন একেবারে অভি এসে গাড়ির দরজা খুলে তার মুখে ঘাড়ে জলের ঝাপটা দিল। ঘটনার আকস্মিকতায় অভি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। তার উপরে সৃজার এই অবস্থা দেখে সে প্রায় কেঁদেই ফেলে। অ্যাপার্টমেন্টের বাদবাকি সকলে গাড়িটাকে ঘিরে না দাঁড়িয়ে থাকলে হয়তো সত্যি কেঁদে ফেলত অভি। বিসি ব্লকের সুতপা নন্দীরা অভিকে মোবাইলে ফোন করে খবর দিয়েছে। আর এক মুহূর্ত চিন্তা না করে অভি হাওড়া থেকে ফিরে এসেছে বাস্ত্রণীতে। সৃজা, ওঠো সৃজা, চোখ খোলো। কথাগুলো যেন প্রায় কাঁদতে কাঁদতে বলছে অভি। পাজা কোলা করে গাড়ির সামনের সিট থেকে সৃজাকে বার করে আনতে তার খুব একটা কষ্ট হলো না। চোখটা অল্প খুললেও সৃজা তখনও কোনো কথা বলবার মতো অবস্থায় নেই। তার বারবার করে মনে হচ্ছে শুধু উত্তম নয়, কেউ তাকেও মারতে চেয়েছিল। সেই আতঙ্কে সৃজা যেন গুটিয়ে নিয়েছে নিজেকে। এই ব্লকের ব্যানার্জিবাবু বললেন, ওই সিকিউরিটি চেয়ারটায় বসান, এখন এই অবস্থায় সেকেন্ড ফ্লোরে তুলতে পারবেন না। সত্যি বলতে অ্যাপার্টমেন্টের কেউই বুঝতে পারছে না কি করে এত বড় ঘটনাটা ঘটে গেল। সৃজাকে হঠাৎ করে কেউ কেন খুন করতে আসবে এই গ্যারেজের মধ্যে? উত্তমের মতো একজন নিরীহ ভদ্র শিক্ষিত লোকের ওপরেই গাড়ি বা আক্রোশ থাকতে পারে? হয়তো সৃজা গাড়িতে উঠেই উত্তমের অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিল। অভি সৃজাকে সিকিউরিটি চেয়ারে বসিয়ে দেওয়ার পর ব্যানার্জি গিন্নি বললেন, আমি বরং একটু গরম দুধ নিয়ে আসি। ওর ওপর দিয়ে যা ধকল গেল, ও একটু নর্মাল হতে পারবে। এখান থেকে এক পাও নড়বেন না। জল খেতে হলে বোতল আছে, নিতে পারেন। কথাটা বললেন থানার অফিসার ইনচার্জ। এই মুহূর্তে এখান থেকে কেউ সরে গেলে প্রমাণ গায়েব হতে পারে বলে পুলিশের আশঙ্কা। আপনি ভুলে যাচ্ছেন, আমরাই আপনাদের ফোন করে জানিয়েছি, না হলে আপনারা তো জানতেও পারতেন না, বললেন সুতপা নন্দীর স্বামী চিন্ময় নন্দী। আমরা কিভাবে কোনো কথা জানতে পারি আপনার কোনো ধারণাই নেই স্যার। তাই সেই ব্যাপারে মাথা না খাটিয়ে বরঞ্চ জিজ্ঞাসাবাদ শেষ হওয়া অবধি সকলে এখানে দাঁড়িয়ে থাকুন, কেমন?
সিকিউরিটিদের নাকি জেরা করা হয়ে গিয়েছে। এই গোটা কমপ্লেক্সে যে মোট 3 জন ঠিকেজি কাজ করে, কথা বলা হয়ে গিয়েছে তাদের সঙ্গেও। কারোর কথার মধ্যে তেমন কোনো অসঙ্গতি খুঁজে পায়নি পুলিশ। বাসিন্দাদের কারোর কথাতেও অসঙ্গতি পাওয়ার কিচ্ছু নেই, কারণ নন্দী দম্পতি চিৎকার করার আগে তারা কেউই কিছুই জানতেন না। একমাত্র সুতপা নন্দী বললেন, আমাদের গাড়িটা থাকে সৃজাদের গাড়ির ঠিক পাশে। আমাদের ছেলের তো মর্নিং স্কুল, আজ আবার স্কুলের টিচারদের সঙ্গে মিটিং ছিল বলে আমরা দুজনেই বেরিয়ে যাচ্ছিলাম স্কুলের জন্য, কিন্তু গাড়ির সামনে আসতেই তো দেখছি এই অবস্থা। কি অবস্থা? হাসির রেখা মাত্র নেই অফিসার ইনচার্জ সেনগুপ্তের মুখে। মনে হলো গাড়ির সামনে সিটে দুজনেই কাত হয়ে ঘুমিয়ে আছে। ব্যাপারটা অস্বাভাবিক লাগাতে সামনে এগিয়ে গিয়ে পুরো ঘটনাটা বুঝতে পারি। আপনার নার্ভ যথেষ্ট স্ট্রং বলতে হয়। সম্পূর্ণ পরিচিত দুজনকে এইভাবে গাড়ির মধ্যে পড়ে থাকতে দেখে অনেকেই আপনার মতো স্বাভাবিক নাও থাকতে পারেন, আর সেটাই স্বাভাবিক। অথচ আপনি কিন্তু যথেষ্ট স্ট্রং বলতেই হচ্ছে। কথাগুলোর মধ্যেই কেমন একটা প্রশ্ন করছেন ইন্সপেক্টর সেনগুপ্ত। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন বলুন তো? এই প্রশ্নটা করলেন সুতপা নয়, চিন্ময় নন্দী। কিচ্ছু না, আর যদি কিছু বোঝাতে চাই সেটা আপনার ওয়াইফকে, আপনাকে নয়। আমি যার সাথে কথা বলছি শুধু সেই উত্তর দেবেন। আমার স্ত্রীর মানসিকতা কতটা শক্ত বা স্নায়ু কতটা সুস্থ স্বাভাবিক সেটা আমি জানবো না? আর কি মারছেন আপনি আমার সঙ্গে? না, জানবেন না, কারণ স্ত্রীর সব কথা কি সব সময় স্বামী জানেন? এই মিস্টার অভিমন্যু সেন কি জানতেন তার স্ত্রী সৃজা সেন অ্যাপার্টমেন্টে গাড়ির ভেতরে কি অবস্থায় পড়ে আছেন? জানতেন? চিন্ময় নন্দী একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করেন। সেনগুপ্ত বলে চলেন, সেজন্যই নিজের থেকে কিছু আলোকপাত করতে যাবেন না। এমনিতেই যতই কবিতার কচকচানি থাক, এটা বোঝাই যাচ্ছে ভিকটিম সুইসাইড করেনি। তাই যেখানে একটা খুন হয়ে যায় সেখানে আগ বাড়িয়ে বেড়ে পাকামো না করেই ভালো। মিস্টার সেন, আপনি তো কিছু জানতেন না, তাই তো? অভি যেন হঠাৎ করে চমকে ওঠে এই কথাটায়। তার কারণ বোধহয় অনেকক্ষণ বাদে ইন্সপেক্টরের নজর তার উপর পড়ায়। সে এখন সৃজাকে সুস্থ করে তোলা ছাড়া অন্য কোনো দিকে মন দিতে পারছে না। না, কোথা থেকে জানবো? একদমই তাই। আচ্ছা, উত্তম মণ্ডলের লেখা কবিতাটা সম্বন্ধে কিছু বলতে পারেন? নিজের প্রেমিকাকে লিখেছে সে তো বোঝাই যাচ্ছে। প্রেমিকাকে? ডিভোর্সি বা মৃত বউকে নয়? কি করে জানলেন? না, আন্দাজ করলাম আর কি। বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেলে সাধারণত কেউ এই ধরনের কবিতা লেখে না। প্রেম কমে যায় বলছেন? তা আপনাদেরও কি সেরকম প্রেম কমে গেছে নাকি? পুরো আতকে উঠল অভি। আহা, ভয় পাচ্ছেন কেন? সাংঘাতিক বিষয় নিয়ে মজা করাটা আমার একটা বদঅভ্যাস, বুঝলেন? মুহূর্তে নিজের গলার স্বর সম্পূর্ণ বদলে অত্যন্ত নমনীয়তার সাথে ইন্সপেক্টর সেনগুপ্ত বললেন, মিসেস সৃজা সেন, দেখুন, আজ আপনাকে একদম বিরক্ত করতে চাই না। তাছাড়া আধ ঘন্টায় খুনি ধরার মতো যোগ্যতা আমার নেই, ফলে কেসটা চলবে। আমরা পরে আরেকদিন আসবো, কেমন? উত্তরে সৃজা খালি মাথা নাড়ল। তার মনের অবস্থা বোঝার ক্ষমতা এখন কারণ নেই। এখনো পর্যন্ত দুঃখের অনুভূতি আসার মতো তার সময় হয়নি। কান্না একটু অবকাশ পায়নি। কিন্তু যখনই পুলিশের লোক গাড়িটাকে সিজ করল আর মর্গের গাড়ি এসে উত্তমের দেহটা তুলে নিল, এতটা জোরে চিৎকার করে কেঁদে উঠল সৃজা যে আবাসনের প্রত্যেকে অবাক হয়ে গেল। শুধু নির্বিকার হয়ে তাকিয়ে রইল অভি। সকল ঘটনা মিটে যাওয়ার পর যখন অভি ও সৃজা শেষমেশ লিফটের দিকে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে সিকিউরিটির যিনি চার্জে ছিলেন তিনি বলে উঠলেন, ম্যাডাম, আপনি যখন গাড়ির মধ্যে... প্রচণ্ড চমকে তার দিকে তাকালো সৃজা। হ্যাঁ, তখন কি দেখেছিলেন আপনি? কিন্তু হঠাৎ করে এই লোকটা অভির দিকে তাকিয়ে কেমন যেন বদলে গেল। পুরো ঘটনাটা অস্বীকার করে বলে উঠল, না না, কিছু না, কিছু না, ওটা আমার সম্পূর্ণ মনের ভুল। আপনি ওপরে গিয়ে বিশ্রাম করুন ম্যাডাম, বিশ্রাম করুন, বিশ্রাম করুন। সৃজার মনের মধ্যে প্রশ্নের মালা যেন বেড়েই চলেছে। আস্তে আস্তে অভির হাত ধরে সে এগিয়ে গেল লিফটের দিকে। অভি শুধু বলল, এত কিছু দেখে স্রেফ ভয় পেয়ে গেছে। এজেন্সি থেকে কিছু কাওয়ার্ডকে সিকিউরিটি পাঠিয়েছে। আকাশটা যেন খান খান হয়ে ভেঙে গেছে সৃজার চোখের সামনে। স্বপ্নগুলোর আয়ু
এত খামখেয়ালি কেন? জড়িয়ে ধরে নিজের মতো, বেঁচেও বাঁচে না যেন। মরুদ্যানের মতন একটা ছিল আগুনের শিখা, সেই এক মুহূর্তে সেই আলোখানা হয়ে গেল মরীচিকা। আমিও হয়তো আবর্ততে হাঁপিয়ে উঠব দেখো। বৃষ্টিটা শেষ, এবার আকাশে একা তুমি ভালো থেকো। ফ্ল্যাটে পৌঁছেই ওয়াশরুমে গেল সৃজা। অনেকক্ষণ ধরে স্নান করলো। তার শরীরে যেন কি এক পাপ জমে আছে। বডি সোপের ফেনায় কিছুতেই যেন সেই ছোঁয়া যেতে চাইছে না। ওর মাথা পেরিয়ে দুটো আধখোলা ঠোঁটকে স্পর্শ করে, চিবুকের উষ্ণতাকে পেরিয়ে দুই ধারায় জাহ্নবী যেন নেমে গেল শূন্য বুককে দুই ভাগ করে। চোখ দুটো বোঝা ক্রমশ ভারী হয়ে আসছে জলের আঘাতে। কতক্ষণ যে এইভাবে জলের নিচে বসে রইল, ঘড়ির কোনো আন্দাজ নেই সৃজার। সব কিছু ওর আছে, অথচ যেন আজ সব দিক শূন্য। শরীরটা মনের মতো ভারী হয়ে গেছে। একটা মানুষের মুহূর্তের স্পর্শ ওকে ভীষণ দামি করে তুলেছিল। মনে হয়েছিল আজও এই পৃথিবীতে ওকে নতুন করে কেউ আবিষ্কার করতে চায়, পেতে চায়। আর বাদ বাকি পুরো পৃথিবীটার কাছে ও যেন ভীষণ সহজলভ্য। সকলের কাছে আজ ও অভ্যাস, প্রেম নয়, নতুন করে পাওয়া নয়। এতক্ষণ পেরিয়ে যেতেও অভি কিন্তু ওয়াশরুমে ওকে ডাকতে এলো না। আজ ঠিক ঠুনকো অভিমান করার মতো সৃজার অবস্থা নয়। তবুও এক তীব্র ব্যথা যেন বুকের মধ্যে থেকে চোখ দুটোকে জ্বালায় পুড়িয়ে দিতে শুরু করলো। কোনো রকমে দেওয়ালটাকে আঁকড়ে পিছলে পিছলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ট্যাপ লাইনের পাইপটাকে ধরে কোনো রকমে উঠে দাঁড়ালো সৃজা। আজ ওর পৃথিবীতে কেউ নেই। নিজেকেই উঠে দাঁড়াতে হবে ওকে, নিজেকেই খুঁজে বার করতে হবে উত্তমের খুনিকে। বাথরুম থেকে তোয়ালেটা জড়িয়ে বেরিয়ে এলো। সত্যি কেউ কোথাও নেই। ড্রেসিং টেবিলের সামনে নিজেকে অনেক দিন বাদে মেলে ধরল। হাউস কোটটা ভিজে গেছে অনেক জায়গায়, তবুও গাঢ় লাল রংটা ওকে যেন ঠিকরে বার করে আনছে নিজের ভেতর থেকে। গলায় হাত বুলিয়ে সৃজা অনুভব করল ও এখনো সমান রকম আকর্ষণীয়। মনে পড়ে গেল 2 দিন আগের সারা রাত্রির কথা। এখনো গলার কাছে স্পষ্ট কালো সেই প্রেমের চিহ্ন দুটো। সুগন্ধি স্প্রে করে সৃজা যেন ভুলে যেতে চাইল 2 দিন ঘটে যাওয়া সব কিছু। যেন সব কিছু, পুরো পৃথিবীটা, সেই দিন, সেই মুহূর্ত, সব দিক থেকে চোখ মেলল। কিন্তু অভি কোথায়? অভি কোথায় গেল? তাকে কোথাও খুঁজে পেল না সৃজা। চোখ বন্ধ করে বাইরের ছাতিম ফুলের তীব্র সুগন্ধটা নিজের সারা শরীরে নিল সৃজা। শরীরটা যেন এই মুহূর্তে মিলিয়ে যেতে চাইল বিছানায়। আর তখনই বেজে উঠল কলিং বেলটা। ইন্সপেক্টর সেনগুপ্ত। আসুন। আপনাকে অসময় বিরক্ত করার জন্য দুঃখিত ম্যাডাম, কিন্তু কয়েকটা প্রশ্ন না করলে কিন্তু আমি এগোতে পারছি না। না, আপনার কাছে আবার সময়ের বিশেষত্ব কোথায়, তাই না? বলুন, কি জানতে চান? আপনার আর অভিমন্যুর দাম্পত্য জীবনটা ঠিক কেমন? হঠাৎ এই প্রশ্নটার জন্য সৃজা মোটেই প্রস্তুত ছিল না। তার প্রশ্নটা শোনার পর দূরের নারকেল গাছটার দিকে তাকিয়ে রইল। যে বাড়ির ওই গাছগুলো, সেই বাড়ির ছাদের ওপর একটা পায়রার মাচা করা। মেঘলা আকাশে কালো কালো ছিটের মতো পায়রাগুলো ফুলের কুঁড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই বাঁশের মাচাটাতে। আপনাকে প্রথম দিন থেকেই আমার ভীষণ চেনা চেনা লাগছে। আপনি কি নতুন পুরুষ দেখলেই ফ্লার্ট করতে শুরু করেন? দেখুন, আমি আনম্যারিড, ব্যাচেলার। এই মেঘলা দুপুরে একা নির্জন ফ্ল্যাটে আপনার মতো একজন কেউ ফ্লার্ট করলে খারাপ তো লাগে না। কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। আপনার প্রশ্নটা খুব সোজা হলেও উত্তরটা
খুব সহজ নয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সৃজা। আর তখনই নিচ থেকে সিকিউরিটি চিৎকার করে উঠল, ম্যাডাম, ম্যাডাম তাড়াতাড়ি নিচে আসুন, স্যার গ্যারেজের ড্রাইভারের ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছেন, ম্যাডাম। উন্মাদের মতো ছুটতে ছুটতে সৃজা এবং সেনগুপ্ত নিচে ড্রাইভারের রুমে এলো। বোধহয় 1 মিনিটের কিছু কম সময়। না, অজ্ঞান হয়ে পড়ে নেই অভি। ইন্সপেক্টর ইন্দ্রনীল সেনগুপ্ত নাড়ি পরীক্ষা করে দেখলেন সেটা স্পন্দন প্রায় ঘন্টা খানেকের ওপর থেমে গেছে। সেই ঘর থেকে বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন ইন্দ্রনীল। একদিনের মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে তার নিজের মাথাতেও কিচ্ছু আসছে না। পেছন দিকে তাকালেন গ্যারেজ ঘরে খাটটার উপর মাথা রেখে বসে থাকা সৃজার দিকে। তুমি কোন মোহময়ী, তুমি নিজের ভুবনে জয়ী। তোমার জন্য শেষ হয়ে যায় প্রতি নদী, প্রতি তীর। তুমি ভেঙে দাও ঘন ঘুম ঘোর উদাসীন পৃথিবীর। তুমি একার ভুবনে জয়ী, তুমি নিষ্ঠুর মোহময়ী। কেওড়াতলা মহাশ্মশানের নতুন বসার এসি ঘরটা গরম কিংবা বৃষ্টির দিনে মোটামুটি ভরাই থাকে। এই বৈদ্যুতিক চুল্লিগুলোতে প্রতিদিন প্রতিনিয়ত থেমে যায় কত জীবনের গল্প, কত থমকে থমকে চলা মুক্তি পায়, কত দুরন্ত গতি আচমকা দাঁড়ি টানতে বাধ্য হয়। সামনের সুদৃশ্য বাগানটা যেন বাস্তবের জমাট কালো মেঘলা জীবনটাকে ব্যঙ্গ করে। কোথাও সেখানে কোনো বাগানের বিলাসিতা নেই। কাটা গাছের ক্ষতবিক্ষত স্পর্শে সেখানে প্রতিদিন হাজারটা শোষক হাত বাড়ায়। ইন্ডিয়ান পিনাল কোর্টের 307 নম্বর, একই সঙ্গে এভিডেন্স অ্যাক্টের সেকশন 8 এবং অ্যাক্ট নাম্বার 37-এর কেস পড়েছে সৃজার বিরুদ্ধে, যার সবকটি নন বেলেবল ধারা। কিন্তু এই কোনো ধারাতেই তাকে অপরাধী বলে চিহ্নিত করা হয়নি। কারণ ইন্দ্রনীল তিনি এখনো পুরো কেসটাকে আন্ডার ইনভেস্টিগেশন দেখাচ্ছেন। আর এই পরিস্থিতিতে কখনোই শুধুমাত্র একজন অভিযুক্তকে গ্রেফতার করা যায় না। আর ইন্দ্রনীল বারবার করেই সৃজার বিরুদ্ধে অভিযোগগুলোকে অ্যাক্ট বি করে রেখেছে, যার মানে দাঁড়ায় প্রাথমিক তদন্তে অনুমান সেখানে সামান্য একটা অর্থের জামিনের বিনিময়ে অভিযুক্তকে জেলের বাইরে রাখা হয়, এমনকি তাকে আদালতের দ্বারস্থও হতে হয় না। যদিও এখানে প্রশ্ন হলো ইন্দ্রনীলের 2 ধরনের চরিত্র নিয়ে। যদি তিনি সৃজাকে বাঁচানোর সব রকম উপায় অবলম্বন করেন, তাহলে প্রাথমিক সন্দেহের ভিত্তিতে কেনই বা সৃজার বিরুদ্ধে কেস সাজালেন? সেটা কি শুধুমাত্র সৃজার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে? কিন্তু কেন? এসএসকেএম মর্গ থেকে বডি বার করার সময় প্রথমবার ইন্দ্রনীল সৃজাকে বললেন, আপনাকে ওই ভ্যানে উঠতে হবে না, গাড়িতে আসুন। সৃজার তখন আচ্ছন্ন অবস্থায়, বৃষ্টিতে ভেজা ঝাপসা কাঁচের বাইরে সে তখন কি দেখছে আর কি দেখছে না তার কোনোটাই ঠিকমতো আন্দাজ করতে পারছে না। অভির সাথে কাটানো সেই সময়টা খুব মনে পড়ছে। গাঢ় খয়েরি জামা ও কালো প্যান্ট পরা অভি হাওড়া থেকে ছুটে এসেছিল উত্তমের মৃত্যুর খবর পেয়ে। গাড়ি থেকে বের করে প্রায় কোলে করে তাকে তুলে নিয়ে এসেছিল 3 তলায়। আসলে সেই মুহূর্তে অভিকে একটু ভালো লাগছিল না সৃজার। মনে পড়ল তো কত কথা মনে করার আছে। দীর্ঘ 10-12 বছরের স্মৃতির তো আর সংখ্যা থাকে না, কিন্তু বারবার বারবার করে ওই শেষ সময়টাই মনে পড়ছে। অভি মদ খাওয়ার জন্য কেন উত্তমের ঘরটাকেই বেছে নিল? কেন কেন বিভৎস মৃত্যু চিহ্নিত ওই ঠিকানাটাই তার মনে জটিলতা কাটানোর একমাত্র জায়গা বলে মনে হলো? কেন কেন অভি চলে যাওয়ার আগে সৃজার সঙ্গে একবারও কথা বলল না? অভি কি সৃজা ও উত্তমের সম্পর্কটা জানতে পেরেছিল, তাই জন্যই আত্মহত্যা করেছে? কিন্তু সেটা তো নয়। পোস্টমর্টম রিপোর্টে তো পরিষ্কার আছে তার পানীয়ের মধ্যে বিষ ইনজেক্ট করা হয়েছিল। কে ইনজেক্ট করেছে সেই বিষ? সমস্ত অভিযোগ
সৃজার বিরুদ্ধে হলেও সে নিজে তো জানে সে ঘটনাস্থলে ছিলই না। আপনি ফ্ল্যাটে ড্রিঙ্ক করেন, মানে এইভাবে ওপেন কমিউনিটিতে? হ্যাঁ, তা করি না বললে মিথ্যে বলা হয়। উৎসবে বা পার্টিতে করেই থাকি। তা আজকে কোন পুজো বা কিসের জন্য পার্টিটা? আমার মন মেজাজ সত্যিই ভালো নেই। প্লিজ আমাকে এই মুহূর্তটা একটু একা ছেড়ে দিন। আপনি ভুলে যাচ্ছেন আমি মিডিয়ায় চাকরি করি না যে বাইট দেবো না বললেই সামনে থেকে সরে যাব। আমি পুলিশ। উত্তম মণ্ডলকে কেন মারলেন? আমি উত্তমকে মারিনি। আপনার স্ত্রীর সঙ্গে ওর সম্পর্কটা আপনি কি করে? দেখুন, আমাকে প্রশ্ন ঘুরিয়ে করবেন না কেমন? খুন করার মোটিভ কিন্তু আপনার আছে। হ্যাঁ, ক্ষতি নিশ্চয়ই করতে চাইতাম, কিন্তু খুন করার মতো নার্ভ আমার নেই। আপনার নার্ভ তো খুবই দুর্বল দেখছি। সামান্য 2 প্যাক উইস্কিতে এইভাবে হাত পা কাঁপছে। অভিমন্যু, অভিমন্যু, অভিমন্যু। গঙ্গায় নাভি বিসর্জনের সাথে সাথে এই প্রশ্নগুলো যেন কোথায় হারিয়ে গেল ইন্দ্রনীলের মন থেকে। গঙ্গার ওপরে আকাশের দিকে তাকিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে নিজের লাল বোলেরোটার দিকে এগিয়ে গেল ইন্দ্রনীল। সদ্য সিঁদুর মোছা সৃজা তখন এক দৃষ্টে তাকিয়ে আছে বিদ্যাসাগর সেতুর উপরে বিন্দু বিন্দু গাড়িগুলোর দিকে। অভির মাকে সবটা জানাতে হয়েছে, কারণ অভির বেশ কিছু স্মৃতি ছড়িয়ে আছে বিজয়গড়ের বাড়িতে। সেখানে গিয়ে ইনভেস্টিগেশন অফিসার গায়ত্রীকেও জেরা করবেন, তাই তাকে এখন থেকে সম্পূর্ণটা না জানিয়ে রাখলে খুব মুশকিল। তিনি হয়তো এই আঘাতটা নিতেই পারবেন না। সৃজা নিজে সবটা জানালো ফোনে। পুরোটা শুনে গায়ত্রী দেবী একবার মাত্র নির্লিপ্ত কণ্ঠে বললেন, ওহ। অ্যাপার্টমেন্টে ঢুকে ইন্দ্রনীলের গাড়ি থেকে নামলো সৃজা, কিন্তু ইন্দ্রনীল গাড়ি ঘুরিয়ে না নিয়ে সৃজার সাথে উঠে এলো 3 তলায়। সৃজা বলল, আপনি কি এখনো আমায় জেরা করবেন? না, পাহারা দেব। আমার ধারণা খুনির নেক্সট টার্গেট আপনি। সৃজার সারা শরীরে যেন আগুন জ্বলছে। সে শুধুমাত্র একটা আষ্টে পৃষ্ঠে বাঁধা ভালোবাসা চেয়েছিল। ছোটবেলা থেকে শুধুমাত্র অনুগ্রহে মানুষ হয়ে সে একটা নিজের জীবন চেয়েছিল, একটা রাজত্ব চেয়েছিল, একটা সঙ্গমের বিছানা চেয়েছিল, যে বিছানায় সে সবটা পাওয়া রানী হয়ে থাকবে। হয়তো হয়তো অভিজাত বিছানায় ভাগ সে পেয়েছে, কিন্তু এ কথা অস্বীকার করা যায় না, অভির থেকে সেই তীব্র আদর, কামনায় তীব্র অধিকার সে পায়নি। এইটুকু চাওয়াই কি তার দোষ? কেন উত্তম এই অদ্ভুত রহস্যের পর তাকে আরো উন্মাদ করে দিয়েছে? নিঃস্ব ভিখারির মতো রাস্তায় ছেড়ে চলে গেল, যার কামনায় সে নিজেকে নিজে চিড়ে দিচ্ছিল ওয়াশরুমের জলের ধারার নিচে। কোন অভিমানে সে কাউকে কিছু না জানিয়ে চলে গেল? ইন্দ্রনীলকে বসতে বলে সৃজা ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো সম্পূর্ণ ফ্রেশ হয়ে। চোখ দুটো জমা কান্নায় ও ক্লান্তিতে ফুলে রয়েছে। পরনে হালকা রঙের একটা শিফনের শাড়ি, প্লিট করা নেই বলে সেটা শরীর থেকে নেমে এসেছে অনেকটা। ইন্দ্রনীল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সৃজার দিকে। তার চোখে যেন ক্ষুধার্ত বাঘের হিংস্রতা। কি দেখছেন এমন ভাবে? পাহারা দিচ্ছেন নাকি আপনি ডাকাত? দেখুন সৃজা দেবী, আপনি বোকা নন। কেসটার এখন যা মেরিট, ডিউটি অফিসার ছাড়া আপনি বাঁচতে পারবেন না। তাই আমি তো একবারে বলিনি আপনার কথা আমি শুনবো না। আর বাঁচতে কে চেয়েছে? মারুন, মেরে ফেলুন আমাকে। হ্যাঁ, যে আগুন আমার সারা শরীরে জ্বলছে তার থেকে চিতার আগুন অনেক বেশি শীতল আর প্রাণ জুড়ানো। সৃজা। ইন্দ্রনীল এগিয়ে এসে জাপটে ধরল সৃজাকে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সৃজা ভিজিয়ে দিল ওর সাদা শার্টের বুকের দিকটা। বাইরের গুমোট পৃথিবী ওদের এই কান্নার সঙ্গে সঙ্গত করল না। সেই আকাশে কোনো সূর্য নেই, নেই জলে ভর্তি এক টুকরো মেঘ। দুজনে এলিয়ে পড়ল বিছানায়। সৃজা কখনো ভাবতে পারেনি 2 দিনের ব্যবধানে সম্পূর্ণ অচেনা দুজন পুরুষের সঙ্গে সে দেহপটে এক হয়ে যাবে। কিন্তু তার সব ভাবনা এখন বাইরের প্রকৃতির মতোই ঘোলাটে হয়ে আছে।
অপরাধীকে ইন্দ্রনীল কখনো ভাবেনি তার একা নিঃসঙ্গ জীবনে এই দিনটা কোনো মুহূর্তে আসবে। সৃজাকে কি ভয় দেখিয়ে বাধ্য করল? পর পর ঘটে যাওয়া এই দুটো কেস আর শুধুমাত্র পুলিশি তদন্ত হয়ে আটকে নেই ইন্দ্রনীলের কাছে। উত্তমের মৃত্যুর একের পর এক জটিল প্রশ্নের কঠিন কাটাকুটি যখন নিজের মনের মধ্যে সলভ করতে শুরু করেছে, ঠিক তখনই বজ্রপাতের মতো আছড়ে পড়ল অভিমন্যুর মৃত্যু। থানা থেকে বেরিয়ে প্রিন্সেপ ঘাটের গঙ্গার পাড়ে দাঁড়িয়ে একের পর এক ঘটনাগুলোকে নিজের মনের মধ্যে সাজানোর চেষ্টা করে ইন্দ্রনীল। তার মন কিছুতেই সায় দিচ্ছে না যে সৃজা এই দুটো খুন করেছে। যদিও সবকটা এভিডেন্স সৃজার বিরুদ্ধে, তাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা ইন্দ্রনীলই পারবে। এটা সৃজা জানে, আর জানে বলেই নিজের শরীরটাকে উৎকুচ হিসাবে ব্যবহার করেছে পুলিশের কাছে। ইন্দ্রনীল কেন সেই মুহূর্তে নিজেকে আটকাতে পারল না? কেন এখনো সৃজাকে বাঁচানো ছাড়া সে অন্য কিছু ভাবতে পারছে না? সে একজন ইনভেস্টিগেশন অফিসার, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে শাস্তি দেবে। মাত্র ৩৮ বছর বয়সে অফিসার ইনচার্জের চেয়ারে সে এমনি এমনি বসেনি। কিন্তু আজ কেন সিরিয়াল কিলিংয়ের এই সহজ কেসটা তার কাছে তালঘোল পাকিয়ে যাচ্ছে? সেটার মূল কারণ মোটিভ। শুধুমাত্র দৈহিক চাহিদায় সন্তুষ্ট নয় বলে একজন মহিলা পর পর দুজন পুরুষকে খুন করতে পারে না, কিন্তু ইন্দ্রনীলকে অপরদিকে ভাবাচ্ছে সৃজার নিজেকে সহজলভ্য হিসেবে ধরা দেওয়াও। কেন এত সহজে একজন সদ্য বিধবা ডিউটি অফিসারের কাছে নিজেকে মেলে ধরেছে? কেন? শুধুমাত্র অসহায় বলে? নিজের অসহায়তা তো অন্যভাবে প্রকাশ করা যেত। কেন তার বদলে শুধুমাত্র নিজের সব থেকে বড় অস্ত্রটাই প্রয়োগ করেছে সৃজা? না, ওই একটা নাম নিয়ে বড় বেশি ভাবছে ইন্দ্রনীল। সেলফিন র্যাপারে জড়ানো একটা লাইটার, 100 পাইপার্সের অর্ধেক পেগ শেষ করার একটা কাঁচের গ্লাস, ক্লাসিক রেগুলারের দুটো সিগারেট পড়ে থাকা একটা প্যাকেট, আর সব থেকে উল্লেখযোগ্য একটা চুলের ক্যাচার। বাদবাকি সবকিছু অন্য লোকের হলেও ওই একটা চিহ্নই ভিকটিম ছাড়া আলাদা লোকের। আর সেটা যে সৃজার, সেই বিষয়ে কোনো অবকাশ নেই। সিরিঞ্জটা আগে থেকে উত্তমের কাছে ছিল, কারণ সে রীতিমতো প্যাথোলজি ট্রেনিং নেওয়া। গায়ত্রীকে লেভোথাইরক্সিন ইঞ্জেকশন সে নিজেই দিয়ে দিত, একথা গায়ত্রী পুলিশকে জানিয়েছে। তাই ইঞ্জেকশনের সিরিঞ্জ তার কাছে থাকা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু বিষটা প্যারাকোয়াড ডিক্লোরাইড, অর্থাৎ ঠিক যেই বিষ প্রয়োগ করে মহিম হালদারকে মারা হয়েছিল, তার পরের দুজনকেও মারা হয়েছিল এই একই বিষের ইঞ্জেকশন প্রয়োগ করে। না, মিলছে না। উত্তম এবং অভির ক্ষেত্রে যদি দৈহিক চাহিদার তথ্যটা মেলেও মহিমকে তবে কে মারল? তার মোটিভ কি? গায়ত্রী? না, তাহলে পরের দুটো? না, উত্তমকে এবং অভিকে মারার কোনো মোটিভ গায়ত্রীর নেই, কিন্তু তিনটে মৃত্যু যেন এক সুতোয় গাঁথা। সিরিয়াল কিলিংয়ে চুল খয়েরি করার পর এই কথা বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, তিনটি একই লোকের কাজ। কেউ কোনো নির্দিষ্ট কারণে প্রতিশোধ নিচ্ছে। কেন? কিসের প্রতিশোধ? গায়ত্রী জানিয়েছেন মহিম হালদার না থাকলে সৃজা এবং অভির বিয়ে হতোই না কোনোদিন। অভির প্রায় স্থানীয় এই মানুষটাই 4 দিন বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফেতে আলাদা করে দেখা করেছেন সৃজার সঙ্গে, অভির ওপর আকর্ষণ তৈরি করেছেন। তারপর সৃজা ধীরে ধীরে এগিয়েছে তাদের সম্পর্কের দিকে। তাহলে সৃজা কি করে একজন ড্রাইভার এবং একজন পুলিশ অফিসারের কাছে নিজেকে এভাবে মেলে দিতে পারে? নিম্ফম্যানিয়া আজকের যুগে ঘটে? আর কিছু না ভেবে সিগারেটে একটা লম্বা টান দিয়ে গাড়ির সিটটায় মাথা এলিয়ে দিল ইন্দ্রনীল।
কেমিস্ট্রি নিয়ে যখন গ্র্যাজুয়েশন করছিল তখন ভাবতে পারিনি পুলিশের পরীক্ষা দেওয়ার কথা। চেয়েছিল প্রফেসর হতে, কোথা থেকে যে কি হয়ে গেল। চাকরির তাড়ায় এবং তারপর চাকরির ব্যস্ততায় আর কোনো দিন তাকানো হলো না নিজের জীবনটার দিকে। আজ একজন নিম্ফোম্যানিয়ার পেশেন্ট তার মনে যৌবনের জ্বালা জাগিয়ে তুলেছে। নিজের কর্তব্য থেকে কোনো দিন এক চুলও সরবে না ইন্দ্রনীল, কিন্তু তাই বলে সৃজার ক্ষতি হতে দেখতে পারবে কি? আচ্ছা, সৃজাই যদি সব অন্যায় করে থাকে তাহলে কি ও পারে সৃজার শাস্তি কমিয়ে আনতে? না, আইন তো তার হাতে নেই। ফোনটা বাজছে, সৃজার ফোন। ইন্দ্রনীল, তুমি কোথায়? কি হয়েছে? রীতিমতো আতঙ্কে কাঁপছে সৃজার গলা। দরজার বাইরে তাকে কেউ ডাকছে। আমি জানি না কি হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? বাইরে থেকে না আমাকে অভি ডাকছে। তুমি আমার কাছে চলে এসো ইন্দ্রনীল, এক্ষুনি এসো প্লিজ। আর এক মুহূর্ত অপেক্ষা করা যায় না। সৃজার ইতিমধ্যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার শুরু হয়েছে, যা ওর মতো মানসিক অবস্থাতে অস্বাভাবিকও নয়। সেই মুহূর্তে গাড়ির গতি বাড়িয়ে দিল ইন্দ্রনীল। সৃজার মনের ভুল ছাড়াও তার মনে আরেকটা প্রশ্ন উকি দিচ্ছে, আর সেটা যদি সত্যি হয় তাহলে আজকেই কেল্লা ফতে। ঘরের বাইরের দরজাটায় দামদাম করে আওয়াজ হচ্ছে। কলিং বেলটা বেজে উঠছে 2 মিনিট বাদে বাদে। কেউ একজন দরজা খুলে দেওয়ার জন্য বারবার ডাকছে সৃজাকে। সৃজা কুঁকড়ে গেছে বিছানাটায়, ঘামে সম্পূর্ণ ভিজে গেছে তার পাতলা সুতির নাইটিটা। তুমি এখন শান্তি পেয়েছো তো সৃজা? একসাথে 3-3টে শরীর অশরীরী স্পর্শ নেবে না? ওঠো, দরজাটা খোলো। তোমাকে একবার প্রাণপণ জড়িয়ে ধরার জন্য আমার আত্মাটা ছটফট করছে। অদ্ভুত নাকি গলায় কথাটা বারবার করে আসছে সৃজার সামনে। বারবার করে সেই কণ্ঠ বলে চলেছে, আমি তোমায় অশরীরী স্পর্শে ভরিয়ে দেব। খোলো সৃজা, দরজাটা খোলো। চিৎকার করে উঠে বালিশটাকে আঁকড়ে ধরে আরো কুঁকড়ে যায় সৃজা। তার বুকটা এমনভাবে ওঠানামা করছে যে কোনো মুহূর্তে শ্বাসটা থেমে যেতে পারে। কিন্তু দরজার আওয়াজটা ক্রমশ ভারী হতে হতে আরো প্রবল হচ্ছে। কেঁপে কেঁপে উঠছে বন্ধ দরজাটা, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তবে কি অভির আত্মা সত্যি প্রাণ চায় সৃজার? ইন্দ্রনীল কোথায়? কোথায়? কত দূরে? সৃজা বেঁচে থাকতে থাকতে সে আসবে তো? অনেকবার ধাক্কা দেওয়া সত্ত্বেও সৃজা দরজা খুলল না। শেষ পর্যন্ত দরজা ভেঙেই ঘরে ঢুকল ইন্দ্রনীল। চিত হয়ে খাটের ওপর পড়ে আসে সৃজা। নাড়ি চলছে, তবে ভীষণ দ্রুত। ওয়াশরুম থেকে পলিথিনের মগটা এনে তার থেকে কিছুটা জল ছিটিয়ে সৃজার জ্ঞান ফিরিয়ে আনলো ইন্দ্রনীল। তাকে দেখতে পেয়ে জাপটে জড়িয়ে ধরল সৃজা। ও আমাকে মেরে ফেলবে, ইন্দ্র ইন্দ্র আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে মেরে ফেলবে? কাউকে দেখেছিলে তুমি? ওই জানলা দিয়ে। ছুটে জানালার কাছে গেল ইন্দ্রনীল। শাটার জানালাটা একপাশে খোলা, কোনো রকমে একটা মানুষ গলে যাওয়ার জন্য যথেষ্ট। আর সত্যি কার্নিশের ওপরে এক পাটি লাল রঙের হাওয়াই চটি পাওয়া গেল। ফুল ঝাড়ু দিয়ে খুব সন্তর্পণে চটিটা তুলে আনলো ইন্দ্রনীল। তারপর সৃজার কাছে এসে বলল, ঘোলাটে আকাশে আলো দেখা গেছে সৃজা। ঘাবড়িও না, এখন বিশ্রাম করো। ইন্দ্রনীলের কাঁধে মাথা রেখে ক্লান্তি ও এক অদ্ভুত তৃপ্তিতে সৃজা ঘুমিয়ে বলল, এবার ঘুমাও তুমি। মধ্যিখানের বদ্ধভূমি আমার জন্য রাখা লুকিয়ে থাকা বিষের পাত্র শেষ হয়ে যায় স্পর্শ মাত্র। আমি খুঁজে আনি সেই ছায়াখানা, তোমার যেন এই ছায়াপথ জানা।
মরুভূমি এই জীবনে এনেছ অবাধ্য মৌসুমি, কুরুক্ষেত্র শেষ হলো প্রায়, এবার ঘুমাও তুমি। সৃজা যেন কিছুতেই বাঁশদ্রোণীর ফ্ল্যাটে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিল না। পুরো অ্যাপার্টমেন্টটাই যেন মূর্তিমান দৈত্যের মতো ওকে গিলতে আসছে প্রতিটা মুহূর্তে। প্রতি বাতাসের রিনরিনে কণা যেন তাকে বলে যায় সে অপরাধী। পরপর দুটো অপরাধ এই এক কমপ্লেক্সে ঘটে গেছে। সৃজা তার কিছুই জানে না, তবু প্রতিটা আঙুল যেন তার দিকেই উঁচিয়ে আছে। দরজা খুলে বাইরে বের হয়নি প্রায় 3 দিন। অফিস থেকে ক্লাব সকলেই জানিয়েছে সে যতদিন খুশি নিজের মতো সময় নিক। তার সঙ্গে গভীর সমবেদনা জানানো ইমিটেটিভ কথাবার্তাগুলো যেন আরো বেশি মাথার মধ্যে ঘুরতে থাকে। মাথার মধ্যে আসে কিভাবে বিজয়গড় ছেড়ে এই ফ্ল্যাটে এসে উঠেছিল সে আর অভি, কিভাবে ওই গাড়িটায় গড়ে উঠেছিল তাদের আগামী দিনের আরো অনেক স্বপ্ন, কিভাবে আস্তে আস্তে কর্পোরেট দুনিয়ায় নিজেদের জায়গা পাকা হচ্ছিল। এই সব কথাগুলো যেন লতানো গাছের মতো তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে প্রতিনিয়ত। অ্যাপার্টমেন্টের প্রতিটা লোক তাকে ঘুরিয়ে ফিরিয়ে ফোন করে, প্রতি মুহূর্তে সাহস যোগায়। আসলে জানতে চায় ও আরো গোপন কিছু জানে কিনা, অথবা সত্যি সত্যি ইন্দ্রনীল মানুষটাকে কেমন লাগে। এরাই প্রত্যেকেই কমিউনিটি হলে একসাথে বসে প্রতি মুহূর্তে সৃজার মুন্ডুপাত করেছেন। এরাই পুলিশের কাছে জানিয়েছেন সৃজার ব্যক্তিগত জীবন নিয়ে তারা কেউই খুব একটা নিঃসন্দেহ নন। তারা নাকি সৃজাকে ও অভিকে মারামারি করতেও দেখেছেন। সৃজাকে নাকি অনেকবার উত্তমের ঘরে ঢুকতে দেখেছেন, অথচ সন্দেহ করা যার কাজ সেই পুলিশ অফিসার প্রতি মুহূর্তে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের বাইরে হাতে কলমে প্রমাণ খোঁজার আপ্রাণ চেষ্টা করে চলেছে। ইন্দ্রনীল জানে সৃজা নিম্ফোম্যানিয়ার পেশেন্ট, কিন্তু খুনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর সেটা ভাবার যথেষ্ট কারণ আছে। পরের শনিবার অ্যাপার্টমেন্টে সকলে মিলে একটা সত্যনারায়ণ পুজো দেবে বলে ঠিক করেছে। বণিক পরিবারের কুলপুরোহিত বলেছেন শনির ছায়া কাটাতে এর থেকে সহজ ও কার্যকরী উপায় আর নেই। পর পর যা ঘটে গেল অ্যাপার্টমেন্টে, সত্যনারায়ণের পুজো ছাড়া আর কোনো উপায় নেই, স্পষ্ট করে জানালেন বণিক দম্পতি। তার সঙ্গে অভির 3 দিনের কাজ করার পরামর্শ সৃজাকে দিলেন। সেই কাজটা না হলে নাকি এমনভাবে অভি নিশি ডাকতে থাকবে। নিশি ডাকে নাকি সম্পূর্ণ অন্য পরিচয়ের অন্য কোনো আতঙ্ক ডাকে, সেই নিয়ে এখনো যথেষ্ট সন্দেহ আছে ইন্দ্রনীলের। সে এই মাত্র 2nd ফ্লোরে সৃজার ফ্ল্যাটে এসে পৌঁছেছে। আরে ইন্দ্রনীল বাবু যে, আসুন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সুতপা নন্দীর এই অদ্ভুত সম্ভাষণ শুনে একটু কেমন খটমটো লাগছিল ইন্দ্রনীলের। হঠাৎ ইন্সপেক্টর ছেড়ে ইন্দ্রনীল বাবু, আর ওর জন্যই সবাই অপেক্ষা করছিলেন। তার মানে সবাই জানতেন ও এখন এই ফ্ল্যাটে আসবে। কথাটা বলার পরেই কেমন ব্যাকা হেসে সুতপা নন্দী তাকালেন ব্যানার্জি গিন্নির দিকে। ইন্দ্রনীল তাদের ইঙ্গিত পুরোপুরি বুঝতে পারল। সৃজা ওদের ব্যবহারে যথেষ্ট আহত হল। অভি চলে যাওয়ার মাত্র 3 দিনের মধ্যে ওদের আবাসনের ম্যানেজিং কমিটি এই ধরনের ব্যবহার করবে ও ভাবতেই পারেনি। পর পর এই ধাক্কাগুলোর পর ও আশা করেছিল আবাসনের এত কাছাকাছি থাকা নিত্যদিনের মানুষেরা ওর পাশে দাঁড়াবে, ওকে শক্তি দেবে ঘুরে দাঁড়ানোর জন্য। কারণ মেয়েটা এমনিতেই সাইকোলজিক্যাল ট্রমায় ভুগছে। আর যখন একটা মানুষ প্রশাসনের অঙ্গ হওয়া সত্ত্বেও তার পাশে দাঁড়াতে চাইছে ত্রাতার মতো, বন্ধুর মতো, তাকে এক ভয়াবহ অন্ধকার থেকে উদ্ধার করতে চাইছে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দূরে থাক, কথা এবং ব্যঙ্গোক্তিতে তাচ্ছিল্যই ছুঁড়ে দিচ্ছেন পরিচিত মানুষেরা। বহু চেনা মানুষের অচেনা রূপ আজ সামনে আসছে সৃজার।
আবাসনের এই সত্যনারায়ণ পুজোতে উপস্থিত থাকতে ওর একটু ইচ্ছা করছিল না, কিন্তু কি করে নিজের অনিচ্ছার কথা জানাবে ভেবে পাচ্ছিল না সৃজা। কোনো পুজোতেও আর থাকবে না, এই আবাসনেও আর থাকবে না। ঘরে ঢুকলেন গায়ত্রী, যেন গুমোট গরমের মাঝে এক দমকা হাওয়ার কালবৈশাখী, যেন হাজার তারার ঝকমকিতে মন উদাস করে দেওয়া চন্দ্রিমা। ব্যানার্জি দম্পতির দিকে ঘুরে বললেন, ব্যানার্জি বাবু, আপনি বরং খদ্দের দেখুন, এই ফ্ল্যাট আমি বেচে দেব। এই দুধের মেয়েকে আর এই খুনের জায়গায় থাকতে হবে না। সদ্য সন্তানহারা মায়ের এই বিশাল উদার ব্যবহার দেখে ইন্দ্রনীলের চোখ ভক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। পুত্রবধূর প্রতি এই সন্তান স্নেহ আজ সমাজের প্রতি ঘরে আদর্শ হওয়া উচিত। অত্যন্ত তাচ্ছিল্য ভরে অন্য সকলকে অগ্রাহ্য করে গায়ত্রী বললেন, সৃজা, গোছগাছ করে নে, আজই তোকে আমি এখান থেকে নিয়ে যাব। আপনার আইনের দিক থেকে কোনো সমস্যা নেই তো? থাকলে গোছগাছের সময় আপনি পুলিশ পাহারা রাখতে পারেন। না না, একেবারেই কোনো অসুবিধে নেই। আমি তো দুটো ঠিকানাই খুব ভালোভাবে চিনি, আর সকলের সামনে থেকে এইটুকু সময়ের মধ্যে উনি কী বা সরিয়ে নিয়ে যেতে পারেন। গায়ত্রীর চরম ব্যক্তিত্বের সামনে তুখর পুলিশ অফিসারও কেমন কুকড়ে গেল, কিন্তু চাওয়া ওদের হলো না। আবাসনের নিচ থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি ভেসে এলো হঠাৎ করেই। সকলে একসাথে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে দেখলেন রক্তারক্তি কাণ্ড। বি ব্লকের বিল্ডিংয়ের ঠিক নিচে উপুর হয়ে পড়ে আছেন সিকিউরিটি ইনচার্জ আনোয়ার হোসেন। ট্যাঙ্কির চাবি খুলতে গিয়েছিলেন ভদ্রলোক। ট্যাঙ্কির ওপর থেকে পা পিছলে সোজা পড়েছেন নিচে। ওর গ্রামের এক ভাইপো সামনেই থাকেন, নাম বাসার হোসেন। তাকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সে এই মুহূর্তে রয়েছে মেদিনীপুরে। পুলিশের কাজ আবার বাড়তে শুরু করলো। পরের ঘটনাগুলো সরকারি নিয়ম অনুযায়ী সব ঠিকঠাক করে ঘুরতে শুরু করলো। আনোয়ার হোসেনের পায়ে লাল হওয়ায় চটি, কিন্তু দুপাটিই রয়েছে। এক পায়ের চটি কিছুটা দূরে পড়ে রয়েছে বটে, কিন্তু আছে। ইন্দ্রনীল এক দৌড়ে উঠল 3 তলার ফ্ল্যাটে। জানলা থেকে তাকালো কার্নিশের দিকে। না, সেখানে আর কোনো চটি নেই। আনোয়ার হোসেন, এই লোকটাই সেদিনকে কিছু বলার চেষ্টা করছিল সৃজাকে। কিছুতেই হিসাব মেলাতে পারছে না ইন্দ্রনীল। অঙ্ক হয় না কাটাকুটির, ছেঁড়া ঘড়িটার মুক্ত ছুটির নড়া লেগেছে সেই খুঁটিতে, পাগল হাওয়া এক জুটিতে। হানলো আঘাত নিজের মতো, আরো প্রশ্ন বাড়বে কত। এবার বাকি একটা ঘুঁটি, আসুক শেষের কাটাকুটি। দুটো কাঁঠাল গাছ আর তাদের গা ঘেঁষে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া গাছটা যেন গায়ত্রীর বাড়ির মূল পরিচয়। এছাড়াও গেট জুড়ে রয়েছে বোগেনভেলিয়া, দুটো বাদামি গাছ, একটা বড় আম গাছ। সব মিলিয়ে বাড়িটাতে একটা অদ্ভুত ঠান্ডা আবহাওয়া প্রতি মুহূর্তে বয়ে বেড়ায়। পাতার সরসরানি আর পাখির কিচির মিচিরের কোনো অভাব নেই গায়ত্রীদের বাড়িতে। এই বাড়িতে এসে একদিন থাকলেই সৃজার সারা শরীরটা যেন জুড়িয়ে যায়। এককালে ধবধবে সাদা রং ছিল বাড়িটার, এখন কেমন কালচে হয়ে গেছে। এক অদ্ভুত ছোট লাল ফুলের লতানো গাছ পেঁচিয়ে আছে পুরো বাড়িটাকে। ওপরে নিচে মিলিয়ে বড় বড় 5টা ঘরে 2জন প্রাণী যেন ছায়ামূর্তির মতো ঘুরে বেড়ায়। সারা বাড়িটায় হাওয়া চলার শব্দ পাওয়া যায়। অভির মৃত্যুর 3 দিনের মাথায় বারান্দায় বসিয়ে কাঙাল ভোজন করালেন গায়ত্রী। ইন্দ্রনীল পুরো ব্যাপারটাতেই সেখানে উপস্থিত ছিল। শুধু যে সৃজার উপর আকর্ষণ থেকেই সে সবসময় তাকে ঘিরে থাকে তাই নয়, গায়ত্রীর অদ্ভুত ব্যক্তিত্ব ওকে আকর্ষণ করেছে চরমভাবে। নিজে ছোটবেলা থেকে হোস্টেলে বড় হয়েছে। গ্র্যাজুয়েশন পড়াকালীন ওর বাবা মা সেপারেট হয়ে যায়। ও ওর বাবার কাছেই ছিল। মা অন্য আরেকজনের সাথে রিলেশনশিপে চলে যায়। ও লিভিং শুরু করেন। ছাত্র ইন্দ্র বাধ্য হয় বাবার সাথে থেকে যেতে। সেই ভদ্রলোক আরেকবার সম্পর্ক না জড়ালেও দিবারাত্রি নেশা করে এক অন্য দুনিয়াতেই যেন বিরাজ করতেন।
তাই বাবা মার চরিত্র ঠিক কেমন হওয়া প্রয়োজন সেটা ইন্দ্র কোনোদিন বুঝতে পারেনি। ওর তৈরি হয়েছে একটা আলাদা জগৎ, পড়াশোনার, কাজের, অপরাধী, আইন, আদালত, পোস্টমর্টেম, ইনভেস্টিগেশন সব মিলিয়ে একটা অন্ধকার জগৎ। আর মূল জগতের টুকরো সুতোর বাঁধনের মধ্যেই যেন ওকে ব্যালেন্স করে চলতে হয় সবসময়। এই সব কিছুকে যেন ভেঙে দিয়েছে সৃজা। ইন্দ্রনীল বেশ বুঝতে পারে এই মানুষটা একটা আশ্রয় চায়, একটা আঁকড়ে ধরার মতো শক্ত কাণ্ড চায়। শরীর ও মনের এক অদ্ভুত চাহিদা মেয়েটাকে ভেতর থেকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে সবসময়। একটা শক্ত শরীর আর একটা বড় ছত্র ছায়ার মতো মনই বাঁচাতে পারে। না হলে নিম্ফোম্যানিয়ার পেশেন্ট বড় বেয়াক্কেলে হয়। এরা এমন মানুষের সঙ্গে শারীরিক বন্ধনে জড়িয়ে পড়ে যা সাধারণ সমাজ মেলাতেই পারবে না। সব ভালো মন্দের ভেদাভেদ তখন তুচ্ছ হয়ে যায়, পড়ে থাকে শুধু তীব্র এক না পাওয়া। সেই সন্তুষ্টির খোঁজে এরা আত্মপরিচয় থেকে ক্রমশ দূরে যেতে শুরু করে। শুধু ক্রাইম নলেজ নয়, প্রতিটা বিষয় নিয়ে বিশদে পড়াশোনা করা ইন্দ্রনীল পুরো বিষয়টাকে ভীষণ সহজভাবে গ্রহণ করে। এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো পথে কেস দুটোতে এগোনো সম্ভব হয়নি ঠিক কথা, কিন্তু এখন যেন কেসটা ভীষণ সহজ হয়ে গেছে ইন্দ্রনীলের কাছে। কাঙালি ভোজন সম্পূর্ণ হতে ইন্দ্র গায়ত্রীর ঘরে ঢুকল। তিনি তখন হাত পা দুটোকে ছড়িয়ে বিশ্রাম করছেন নিজের ঘরে। ইন্দ্রনীল ঘরে ঢুকতেই পাশের ঘরের দরজার পর্দাটা ধরে দাঁড়ালো সৃজা। ইন্দ্র ওর শাশুড়ির সাথে কি কথা বলছে ওকে শুনতেই হবে। ঘরে ঢুকে গায়ত্রীর ঠিক বিপরীত চেয়ারটা টেনে সেখানে বসে যেতেই গায়ত্রী চোখ মেলে তাকালেন, কিন্তু তাকে বিন্দু মাত্র কোনো প্রশ্ন না করে ইন্দ্র বলে উঠল, ঘরে আড়ি পাতাটা কোনো পুলিশ অফিসারই ঠিকমতো নিতে পারেন না। কথা শুনতে হলে ভিতরে এসে বসো। সৃজা, তোমাকে বলছি। সৃজা চমকে উঠে ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। গায়ত্রী ধরা গলায় আবার বলে ওঠে, আপনি কি আজকেও আবার জেরা করবেন নাকি? না না, ছি, একেবারেই নয়। আর এবার আমাকে আপনি বলাটা বন্ধ করুন প্লিজ। সেটার কোনো বিশেষ কারণ ঘটেছে কি? দেখুন, আজই আপনাকে কথাটা বলা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু আপনার মতামতটা আমার... দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে যদি কিছু হওয়ারই থাকে তাহলে সেটা আমার মতামতের তোয়াক্কা করবে না। এই বিষয়ে মতামত দেওয়ার কোনো প্রয়োজন আমি অন্তত বোধ করছি না। কথাটা বলেই সেগুন কাঠের ইজি চেয়ারে আবার মাথাটা এলিয়ে দিলেন গায়ত্রী। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো ইন্দ্রনীল। বিশাল গাছগুলোর তলায় দাঁড়িয়ে ইন্দ্র একটা গভীর শ্বাস নেয়। কামনা মানুষকে কতটা অমানবিক করে তোলে। নয়তো আজকের দিনে ইন্দ্রনীলের মতো সেন্সিটিভ মানুষ কখনো গায়ত্রীর সাথে এই বিষয়ে কথা বলতে যেত না। আস্তে আস্তে এগিয়ে আলগা করে ভেজানো লোহার গ্রিলটা খুলে বিনা কারণেই গাড়িতে উঠে বসল ইন্দ্রনীল। গাড়ি স্টার্ট করল না। একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বিপরীত দিকের ঘোলাটে আকাশটার দিকে তাকালো। একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছে না। কার্নিশের ওপর সে নিজেই আবার লাল হাওয়াই চটিটা গুছিয়ে রেখে এসেছিল। সেটা সেখান থেকে কে নিল? আর আনোয়ার হোসেনের পায়ে সেই একই চটি কোথা থেকে এলো? এই একটা জিনিস যে খুনির সাথে সরাসরিভাবে যুক্ত, এ বিষয়ে ইন্দ্র নিশ্চিত। ইন্দ্র বাড়ি থেকে বেরিয়ে যেতেই আর কোনো ঘরে না ঢুকে আস্তে আস্তে ছাদে ওঠে সৃজা। মেঘলা দিনে চারিদিকে গাছ দিয়ে ঘিরে থাকা ছাদটা যেন কত প্রশ্ন বুকে নিয়ে লুটিয়ে আছে। ওর মতোই চরম শূন্যতা গুমড়ে গুমড়ে মরছে ওই ছাদটায়। তুমি এসেছো সৃজা, শুধু তোমার জন্যই আমি এখানে অপেক্ষা করছি। আমি জানতাম তুমি আসবে। আজ এই গোধূলিতে তোমাকে আমার কাছে নিয়ে যাব সৃজা। সেই নাকি সুরের গলাটা আবার এখানে, এই বিজয়গড়ের বাড়িতে। চারিদিকে পাগলের মতো খুঁজল সৃজা, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ ওর দম আটকে এলো। একটা নাইলনের দড়ি দিয়ে ওর পেছন থেকে কেউ ওর গলায় ফাঁস চেপে ধরেছে।
হাতগুলো তুলে আটকাতেও পারছে না। গলাটায় চেপে বসছে দড়িটা। হাতগুলো সোজা হয়ে যাচ্ছে, পা দুটো ছটপট করছে, চোখ দুটো বেরিয়ে আসছে যেন দমটা আটকে যাবে। একটা তীব্র গোঙানির আওয়াজ শুধু বেরিয়ে আসে গলা থেকে, দম বেরিয়ে যাওয়ার ঠিক আগের আওয়াজ। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ ইন্দ্রনীলের চিন্তার মাঝে যেন বাজের মতো আঘাত করে। ইন্দ্র ছিটকে বাড়ির ভেতরে ঢোকে। আওয়াজটা তখনও হচ্ছে। ঝড়ের মতো সবকটা ঘরে নজর বুলিয়ে ইন্দ্র ছাদে উঠল। আর তখনই সৃজার গলার ফাঁসটা হালকা হয়ে গেল। ও লুটিয়ে পড়ল মাটিতে। কার্নিশ টোপকে গাছগুলোতে প্রচণ্ড দোলা লাগিয়ে একটা দমকা হাওয়া যেন ছাদ থেকে উধাও হয়ে গেল। ইন্দ্রনীল দ্রুত চারিদিকটা দেখল, কিন্তু কাউকে খুঁজে পেল না। এগিয়ে গেল সৃজার দিকে। আস্তে আস্তে ওর ঘাড়ের তলায় হাত রেখে ওকে কোলের ওপর বসালো। প্রথমে কাশি এলো সৃজার, আর তারপর ক্রমশ শ্বাসটা স্বাভাবিক হলো। ইন্দ্র ওকে পাজা কোলা করে নেমে নিচে এলো। আস্তে আস্তে শুইয়ে দিল বিছানায়। জল এগিয়ে দিতে সৃজা নিজেই গ্লাস ধরে মুখে দিল। এসিটা চালিয়ে চাদরটা টেনে দিতে অদ্ভুত এক মায়ায় সৃজা তাকালো ইন্দ্রনীলের দিকে। কে কে ওখানে? গায়ত্রীর গলা শুনে ইন্দ্র বেগে ছিটকে বের হলো বাড়ি থেকে বাগানে। কিন্তু কেউ নেই, কেউ না। শুধু বেগে খোলার আঘাতে লোহার গ্রিলটা তখনও কাঁপছিল। একটা বাঁকা হাসি ইন্দ্রনীলের মুখে ফুটে উঠল। এবার খেলা শেষ। পারিস যদি আরেকটি বার। আয়না পাকা ফাঁস। দেখ না এবার ছায়ার কেমন ছবল দেখতে পাস। দেখ না কেমন পাল্টা আঘাত মারতে পারে হাওয়া। আয়না এবার নিজের মৃত্যু নিজেই করোনা ধাওয়া। থানা থেকে সিজ করা গাড়িটা সকলের আগে ছাড়ালো ইন্দ্রনীল। এই কেসে ওই মূল ইনভেস্টিগেশন অফিসার, আর ও মনে করছে গাড়িটা এই কেসে কোনোভাবেই সাসপেক্টের লিস্টে পড়ে না। প্রকৃত খুনির সন্ধান সে পেয়ে গেছে, আর তার সাথে এই গাড়িটার কোনো সম্পর্ক নেই। তাই ব্যক্তিগতভাবে জামিনে ও গাড়িটা রিলিজ করে নিয়েই নিজেই চালিয়ে এগিয়ে গেল বিজয়গড়ের দিকে। আজ ইন্দ্র ইউনিফর্ম পরেনি, সাদা শার্ট আর ডেনিম জিন্স। আজ পুলিশ অফিসার নয়, সৃজার প্রেমিক হয়ে ও দাঁড়াতে চায় ওর সামনে। মাঝপথে টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে দাঁড়িয়ে ফুলের তোড়া কিনল একটা বড় দেখে। বিপরীত দিকে ট্রাফিক কিয়স্কের সার্জেন্ট স্যালুট করে উঠে দাঁড়াতে হাত দিয়ে তাকে বিশ্রাম করার নির্দেশ দিয়ে ইন্দ্র আবার উঠল ছোট অল্টো গাড়িটায়। এই ঘটনার কোনো উল্লেখ মাত্র করেনি সৃজার কাছে। পুরোটাই একটা অসাধারণ সারপ্রাইজ হিসাবে ও সৃজাকে উপহার দিতে চায়। আজ সবকিছু ঠিক থাকলে একটা লং ড্রাইভের প্ল্যানও করেছে ইন্দ্র। সৃজার কাছে ব্যাপারটা যে শুধু মজার হবে তাই নয়, রীতিমতো ওষুধের মতো কাজ করবে সেটাও জানে। বিজয়গড়ের দিকে গাড়িটা ঘোরাতেই জীবনের চরম অভিজ্ঞ ইন্দ্রনীলের বুকটা কলেজে পড়া প্রেমিকের মতো কেঁপে উঠল। রিয়েল লুকিং গ্লাসের দিকে তাকিয়ে একবার হাত দিয়ে মাথার চুলগুলো সাজিয়ে নিল। 40/5 বিজয়গড়ের বাড়ির লোহার গ্রিলের একদম সামনে গাড়িটা দাঁড় করালো। নানা রকম ভাবতে ভাবতে এগিয়ে গেল গাছে ঘেরা বাড়িটার দিকে। কলিং বেল চিপলে কে এসে দরজা খুলবে? সৃজা নিজেই। তখন কি ফুলটা এগিয়ে দেবে ওর দিকে? সৃজা কি মুচকি হেসে উঠবে? ওর ছেলে মানুষই দেখে নকল অভিমান করবে? এতদিন ইন্দ্র জানত ও পুলিশ অফিসার। হাসি, অনুভূতি, বেদনা, আকুতি এই সব অনুভূতি পেরিয়ে না গেলে নিজেকে কাজে নিয়োজিত করতে পারবে না। রীতিমতো ধ্যান করে মনোসংযোগ বাড়িয়ে নিজেকে ধীরে ধীরে সেই উপযুক্ত করে তুলছে ইন্দ্রনীল। অবাধ্য আষাঢ়ের এক বেয়াক্কেলে দক্ষিণ দিকের হাওয়া ওর সমস্ত হিসেব ওলট পালট করে দিয়েছে। কোথা থেকে কি যে হয়ে গেল তার বোঝার ক্ষমতা দায়িত্বশীল পুলিশ অফিসারেরও নেই।
4টে খুনের থেকে এই অসম্ভব অঘটনটাও যেন কোনো অংশে কম নয়। আজ লিফটে নয়, নিস্তব্ধ দুপুরে সিঁড়ি ভেঙে 3 তলার ফ্ল্যাটে উঠেছে একটা লোক। 2 তলা পেরিয়ে এবার তার পা পড়ল 3 তলার সিঁড়িতে। লোকটার অস্তিত্ব ঘুমিয়ে থাকা দুপুরে কেউ টের পায়নি। ছাতিম গাছটায় একই রকম ঝাঁক বেঁধে দুপুরের ঝাঁঝা রোদের থেকে নিজেদের আড়াল করছে 3টে টিয়া। ওই দূরের বাড়ির পায়রাগুলো আলোয় চোখ ঝলসে দিয়ে নেমে আসছে নিজেদের মাচায়। ক্লান্ত অলস রাস্তায় নেতাজি সুভাষচন্দ্র বসু রোডের বাস হেলে দুলে এগিয়ে চলছে কোনো যাত্রীর সম্ভাবনা না দেখে। কেউ ওই লোকটার অস্তিত্ব টের পাচ্ছে না। লোকটা 1 পা 2 পা করে এগিয়ে গেল 2nd ফ্লোরের সেন্স লেখা ফ্ল্যাটটার কাছে। মুখে কোনো রকম শব্দ না করে কলিং বেলটা চিপল। কলিং বেল চিপতে গিয়ে ইন্দ্রনীল দেখল দরজাটা খোলা। এরকম স্তব্ধ দুপুরে দরজা খোলা দেখে একটু অস্বাভাবিক লাগলো। ইন্দ্র দরজা ঠেলে ভেতরে ঢুকল। বসার ঘরে কেউ নেই, টিভিতে খবরের চ্যানেল চালানো। আরো অস্বাভাবিক লাগলো, তাই সৃজার ঘরে না ঢুকে ইন্দ্রনীল আগে ঢুকল গায়ত্রীর ঘরে। সৃজার মনের মধ্যে আজ সকাল থেকেই একটা অহেতুক খুশি এসে ভিড় করেছে। নিজের থেকেই চলে এসেছে বিজয়গড় থেকে বাঁশদ্রোণীতে, প্রায় 8-9 দিন পরে নিজের হাতে ফ্ল্যাটটাকে সাজিয়ে তুলতে। ধুলো ঝেড়েছে প্রায় কোমর বেঁধে, স্নান করে নিজেকে সাজিয়েছে 1 ঘন্টা ধরে। আজ ওর মন কারোর জন্য অপেক্ষা করছে। মন বলছে আজ কেউ আসবে শুধু ওর জন্য। পুরনো সব বিভৎসতা কেটে আজকের দিনটা যেন খুবই ফুরফুরে। কলিং বেলটা একবার বাজতেই ছুটে গিয়ে দরজা খুলল সৃজা, কিন্তু খুলেই ভয়ানক আঁতকে উঠল। লোকেশ ওরফে লোকনাথ চন্দ্র। তুমি এখানে কেন? খাতায় কলমে 3 মাস ধরে আছি, লোকের চোখের আড়ালে আছি 1 মাস, আর তোমার চোখের সামনে প্রথমবার এলাম। কেন এলে? কলেজ থেকেই তো তোমাকে আমার ভালো লাগতো না, তুমি তো জানতে। তোমাকে আমার সামনাসামনি ঘোরাফেরা করতে বারণ করেছিলাম না? আর তখনই জেদটা চেপেছিল। কিসের এত গুমর তোমার? হ্যাঁ, আমি কিসে অযোগ্য? ডাক্তারের চেম্বারে কম্পাউন্ডার বলে? না, একেবারেই নয়। আসলে বিষয়টা কি বলো তো, তুমি অসভ্য বলে, ভদ্র সমাজে মেশার অনুপযুক্ত বলে, পার নেশাখোর বলে, মেয়েদের সম্মান করতে জানো না বলে, বুঝতে পেরেছো? কথাটা বলেই দরজাটা বন্ধ করতে যাচ্ছিল সৃজা। ওকে এক ধাক্কায় খাটের ওপর ছিটকে ফেলল লোকেশ, ওরফে লোকনাথ। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আর তুমি কি বেজন্মা লাওয়ারিস একটা, বাপ মায়ের ঠিক নেই, কান্নাকার বাড়িতে মানুষ। আমি তোমাকে তখনই হাসিল করতাম, ওই মহিম হালদার লোকটার জন্য পারিনি, তাই ওর ড্রাইভারকে কাজে নিয়েছিলাম, তাই ওকেও শেষ করেছি। প্রচন্ড আতঙ্কের একটা শব্দ বেরিয়ে এলো সৃজার মুখ থেকে। ভেবেছিলাম উত্তম লোকটা কাজের লোক, ওকে দিয়েই কাজটা হাসিল করব, তাই ফিট করেছিলাম। কিন্তু তুমি এমনই জিনিস যে সে তোমার প্রেমে পড়ে গেল, তাই ওকেও মেরেছি। তোমাকে আমি সেদিন গাড়িতেই মেরে ফেলতাম, কিন্তু সৃজার যেন ভয়ে দম আটকে আসছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ওকে ওকে কেউ খুন করতে চাইতে পারে, ও কখনো স্বপ্নেও ভাবেনি। একেবারে খুনির মতো ওর সামনে বসে আছে লোকেশ। গায়ত্রীর ঘরে পৌঁছেও ইন্দ্রনীল বুঝতে পারল খুব কঠিন বিষ প্রয়োগ করা হয়েছে তার শরীরে। হাত দুটো ছড়িয়ে আছে চেয়ার থেকে নিচে, মাথাটা পেছন দিকে হেলানো। সিরিঞ্জটা পড়ে আছে চেয়ারের বাঁ দিকে। ওহ শিট! নিজের নির্বুদ্ধিতার জন্য নিজের হাতেই ঘুষি মারল ইন্দ্রনীল। গায়ত্রী মারা গেছেন অন্তত ঘণ্টাখানেক আগে। এক মুহূর্ত সেখানে সময় নষ্ট না করে ছুটে বাইরে বেরিয়ে গাড়ি স্টার্ট করল লোকনাথ চন্দ্র। লোকটা 3 মাস আগে অ্যাপার্টমেন্টে দরখাস্ত করেছে সিকিউরিটি পোস্টের জন্য, অথচ
কোনোদিন কাজে জয়েন করেনি। কেন? এই লোকনাথ চন্দ্র জবে থেকে নিরুদ্দেশ, ঠিক তখন থেকে পাওয়া যাচ্ছে না মহিম হালদারের ড্রাইভারকে। সব কটা ঘটনা এখন জলের মতো পরিষ্কার ইন্দ্রনীলের কাছে। তোমার জন্য আমার সারাটা জীবন শেষ হয়ে গেছে। আমি পথের ভিখিরি হয়ে গেছি। আর দুটো খুন করে ফেলার পর তো জীবনের সব আশাও শেষ হয়ে গেল। তাই তোমাকে আমি মারতামই, কিন্তু আমাকে গাড়ির সামনে দেখে ফেলল ওই আনোয়ার হোসেন আর তোমার বর। আতঙ্কের মাঝে হাউ হাউ করে কেঁদে ফেলছে সৃজা। ওর কান্নার শব্দ রীতিমতো শোনা যাচ্ছে ফ্ল্যাটের বাইরে থেকে। পকেট থেকে একটা টেপ নিয়ে ওর মুখে আটকে দিল লোকেশ। কাঁচি দিয়ে টুকরোটা রোলের থেকে কাটতে কাটতে বলল, হাত পাগুলো খোলা রাখলাম, বেশি বাড়াবাড়ি করলে না সেটাও বেঁধে দাও। আবার বলতে শুরু করলো, উত্তমের ঘরে গিয়েছিলাম কোনো প্রমাণ রয়ে গেছে কিনা দেখার জন্য। দেখি সামনেই তোমার বর মাল খেয়ে বেসামাল। ইঞ্জেকশন থেকে জাস্ট 2 ফোঁটা ফেলে দিলাম গ্লাসের মধ্যে। ব্যাস, পুরো গ্লাসটাও শেষ করতে পারলো না। মুখ বন্ধ হলেও ঝরঝর করে জল পড়ছে সৃজার চোখ থেকে। যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, পেটের সামনে মেরে বসিয়ে দিচ্ছে লোকেশ। আনভারকে ভয় দেখালাম, চুপ করে গেল বটে, কিন্তু আমার মনের মধ্যে ভয় চলতে লাগলো। তাই ওকেও মারতে হলো। লাল হাওয়াই চুটিটা কার্নিশে ফেলে ওকেই ফাঁসাবো ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা এতটাই ঠুনকো যে আমার মনেই ধরলো না। পুলিশের মনে তো ধরতই না, তাই না? আবার সৃজার মুখ থেকে টেপটা খুলে দিল লোকেশ। শেষ আজকে। তোমার শাশুড়ি বুড়িকে মারতাম না জানো তো, কিন্তু আমার মনে হলো আগের দিন বিজয়গড়ে বুড়ি আমায় দেখে ফেলেছিল, তাই বাধ্য হয়েই মারতে হলো। শরীর অসুস্থ লাগছে সৃজার। কলেজে পড়তে লোকেশের প্রস্তাব ও একবারে উড়িয়ে দিয়েছিল, কখনো কাছে ঘেঁষতে দেয়নি ওকে। ছেলেটার চাল চলন একেবারে ভালো লাগতো না। এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়াবে সেটা ও ভাবতেও পারে না। মুখটা খুলে দিলে যে, আমাকে কি তুমি ছেড়ে দিচ্ছ? অদ্ভুত শান্ত গলায় জিজ্ঞাসা করল সৃজা। ওর কোনো সহপাঠী এত ঠান্ডা রক্তের খুনি হতে পারে ও কোনোদিনও কল্পনাতেও আনতে পারেনি। তুমি খুব ভুল সময় ভুল দিনে এসেছো লোকেশ। ইন্দ্র আসছে, এক্ষুনি ধরা পড়বে তুমি। কথাটা বলেই উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে গেল সৃজা। ধরা আমি পড়ব না, প্রয়োজন পড়লে ধরা ছোঁয়ার বাইরে চলে যাব, সাথে তোমাকেও নিয়ে যাব। কথাটা বলেই বিদ্যুৎ গতিতে প্রায় 8 ইঞ্চির চকচকে ধারালো ছুরি ঢুকিয়ে দিল সৃজার তলপেটে। সৃজা একেবারে এই আঘাতটার জন্য প্রস্তুত ছিল না। পুরো পৃথিবীটা যেন টলে উঠল। ওর সামনে লোকেশের চোখ দুটো যেন লোভী অসুরের মতো বিভৎস। টলতে টলতে দরজাটা খুলতে গেল, আর তখনই পেটের জায়গায় এবার পিঠের দিক থেকে আবারও ছুরিটা গেঁথে দিল লোকেশ। সৃজাকে টেনে ধাক্কা মেরে শুইয়ে দিল বিছানায়। সৃজা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, খামচে ধরতে চাইছে বিছানার চাদরটা। বিছানার ওপর লাফিয়ে উঠে পর পর 4 বার কোপ দিল লোকেশ। আর তখনই পাগলের মতো কলিং বেল চিপতে শুরু করলো ইন্দ্রনীল। ধাক্কা দিতে শুরু করলো দরজার মধ্যে। সৃজা কিছু একটা বলতে চাইছে তাকে, কিন্তু গোঙানির বাইরে গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। দরজার পাশের জানলাটা থেকে পুরোটা এখন দেখতে পাচ্ছি ইন্দ্রনীল। রক্তাক্ত সৃজার পেছন থেকে গলাটা চিপে ধরেছে লোকেশ। উন্মাদের মতো হাসতে হাসতে ইন্দ্রনীলের দিকে তাকিয়ে ছুরি দিয়ে গলায় একটা আড়াআড়ি কোপ দিল। একটা প্রচণ্ড আকুতি ভরা শব্দ নিয়ে বিছানায় লুটিয়ে পড়ল সৃজা। ঠিক সেই মুহূর্তে শেষমেশ দরজাটা ভাঙতে সক্ষম হলো ইন্দ্রনীল। পকেট থেকে সিরিঞ্জ বের করেছে লোকেশ। ইন্দ্রনীলের বন্দুক চকচক করছে লোকেশের দিকে, আর এক পা ওর দিকে এগোনোর আগেই নিজেকে ইনজেক্ট করলো লোকেশ।
প্যারাকুয়েট ডিক্লোরাইড বিছানার ওপর লুটিয়ে পড়ল ইন্দ্র কোনো স্টেপ নেওয়ার আগে। দুটো নিষ্পন্দ দেহ পাশাপাশি, তখনও পড়ে রক্তে লাল হয়ে যাওয়া বিছানাটার ওপর। জীবনে অনেক কেস হ্যান্ডেল করেছে ইন্দ্রনীল, কিন্তু এই মুহূর্তে আর দাঁড়াতে পারছে না ওখানে। সেটা কেন ও সত্যি জানে না। চোখ দুটো জ্বালা করছে, সারা শরীর যেন শীতে কাঁপছে, গলাটা শুকিয়ে এসেছে প্রায়। লোকেশের দিকে একবারও না তাকিয়ে শ্রীজার অসার মাথাটা ধরে একবার ওকে তুলল নিজের দিকে, মুখ নিচু করে কিছুক্ষণ চেপে ধরল অসার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট দুটো। তারপর পরম যত্নে মুখে হাত বুলিয়ে ওর চোখ দুটো বন্ধ করে দিল। পুলিশের কাজ এরপর পুলিশ করতে থাকবে। কেস ক্লোজড। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এলো ভীষণ ভালোবাসার ছোট্ট অল্টো গাড়িটা। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে B1 গ্যারেজে। গাড়িটার দিকে নিষ্ফলকভাবে তাকিয়ে রইল। শূন্য আমার ঘর। তারপর কিছু হাওয়া আর বুদবুদ রাশি নিজের খেয়ালে রেখে গেল হাসি। ফুলও জানে না কবে হলো বাসি। হাওয়াটা ভয়ঙ্কর। শূন্য আমার ঘর। যা ছিল তাই মিলে গেল পুরো। মরিচিকা ছিল পাহাড়ের চূড়ো, ঝাপসা সামনে, অন্ধ সে দূর, সব কালো। তারপর শূন্য আমার ঘর।